তাহলে NH3 তে আগে দেখলাম যে NH4+ এ যাওয়ার আগে আমরা NH3 টা আগে করব। NH3 এর সাথে যদি একটা H+ যোগ করে দিই তা সেটাই আমাদের তৈরি করে হলো NH4+। তাহলে এই NH3 টা আগে আমরা দেখে নিচ্ছি যে এখানে সিগমা বন্ধন, লোন পেয়ার ইলেকট্রন কয়টা। এখানে দেখো যে 5টা ডিম হবে, কারণ কি গ্রুপ 15 এর মৌল, বাইরে 5টা ইলেকট্রন, 3টা হাইড্রোজেনের সাথে এভাবে শেয়ার করে, তাহলে 3টা সিগমা বন্ধন 3টা, আর লোন পেয়ার ইলেকট্রন হলো এখানে এক জোড়া, তাহলে দিয়ে দিলাম 3 আর 1 4, 4 মানে sp3 সংকরণে যদি এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে তা সেটা পিরামিড হয়। আর দ্বিতীয় পর্যায়ের মৌলের জন্য যেটা হয় 109.5 থেকে প্রতি জোড়া লোন পেয়ার ইলেকট্রনের জন্য 2.5 বাদ দিয়ে 127। এইটা হলো আমার NH3। এবার যদি NH4+ করি তো এর কাছে একটা H+ আসবে, তাহলে এই জায়গাটায় একটা H+ যদি আমি নিয়ে আসি, তাহলে H+ এ কোনো ইলেকট্রন থাকে না, শেয়ারকৃত ইলেকট্রন একজনেই দিয়ে সেই দুজনে তার সমানভাবে শেয়ার করবে। তাহলে এই যে একজনে ইলেকট্রন দিয়ে দুজনে সমানভাবে শেয়ার করে ওইটাকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন একটা সিগমা বন্ধনের সমতুল্য। তাহলে 1 2 3, এখন সিগমা প্লাস এলপি যদি আমি করি তাহলে সিগমা বন্ধন এখন নিচে নিচে দিলেও হয়, সিগমা বন্ধন 4টা, 3টা ছিল এখন হয়ে গেছে 4টা, আর লোন পেয়ার ইলেকট্রনটা নাই, 0 হয়ে গেছে, তাহলে এটা হবে 4 মানে sp3। আর sp3 থেকে দেখো এখানে আগে এক জোড়া লোন পেয়ার ছিল বলে আমরা আকৃতি পিরামিড দিছিলাম, কিন্তু যেহেতু লোন পেয়ার নাই এখন sp3 মানে এটা চতুস্থলকীয়তে হয়ে যাবে। এটা কি হয়ে যাবে আগের মতো চতুস্থলকীয় হয়ে যাবে। আর 109.5 থেকে বাদ দিছিলাম 2.5, কিন্তু যেহেতু লোন পেয়ার ইলেকট্রন এক জোড়া ছিল বলে আমরা 2.5 বাদ দিছিলাম, এখন লোন পেয়ার ইলেকট্রন নাই বলে 0 বাদ যাবে, অর্থাৎ 109.5ই থাকবে। তাহলে NH4+ এর যদি আমরা বলি সংকরণ কি, তাহলে সেটা sp3, আকৃতি চতুস্থলকীয়, আর 109.5। NH4+ শেষ। H3O+ এর কাছে যাব। H3O+ এ আসলে কি জিনিস, H2 এর সাথে একটা H+ এসে যেটা তৈরি করে সেটা হলো H3O+। তার মানে আগে যদি আমরা H2O টা দেখি তো এটা পানি কোন গ্রুপের মৌল, গ্রুপ 16 এর মৌল, বাইরে 6টা ইলেকট্রন, দুইটা এরকম হাইড্রোজেনের সাথে কি করে শেয়ার হয়। বোঝো নাই? NH4+ কি বোঝো না? এই একাডেমিক ক্লাস তোমরা, আচ্ছা ওয়েট, NH4+ কি বোঝো নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আবার আসো NH4+ আবার দেখাই। NH3 তে একটা বোঝো সবাই, নাইট্রোজেন গ্রুপ 15 এর মৌল, বাইরে 5টা ইলেকট্রন, 3টা এরকম হাইড্রোজেনের সাথে শেয়ার করে, তাহলে এটা হচ্ছে NH3। এখন NH4+ মানে এর কাছে একটা H+ আসছে, তাহলে H+ যদি আসে তাহলে এই যে লোন পেয়ার ইলেকট্রন একাই দিয়ে দুইটা ইলেকট্রন যে দরকার একটা বন্ধনে, সেই একটা বন্ধনে দেখো দুইটা করে ইলেকট্রন দরকার, কিন্তু H+ এর কাছে কোনো ইলেকট্রন নাই, তখন NH3 বলতেছে কি যে আমার কাছে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, সেটা দিয়ে আমরা সন্নিবেশ বন্ধন গঠন করি, তোমার সাথে ঘর সংসার শুরু করতে পারি। তাহলে এই যে একসাথে থাকার জন্য সেটা কি করলো, একটা জোড়া লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করলো। এই সন্নিবেশ বন্ধনটাও একটা সিগমা বন্ধন, সিগমা বন্ধনের সমতুল্য, সিগমা বন্ধনের সমতুল্য। তাহলে এখন যদি আমি সূত্র বসাই সিগমা প্লাস এলপি, তাহলে সিগমা বন্ধন আমার কাছে এখন 4টা, লোন পেয়ার ইলেকট্রন 0, তাহলে 4 যোগফল মানে সেটা কি আসে, sp3 সংকরণ। আর sp3 সংকরণে যদি লোন পেয়ার ইলেকট্রন না থাকে তাহলে সেটার আকৃতি আমরা কি জানি, চতুস্থলকীয় জানি না। তোমার খাতা খুলে দেখো, প্রথম পেজে তোমার খাতায় খুলে দেখো যে সূত্রগুলো লেখা আছে, সিগমা প্লাস এলপি যদি 4 হয় তাহলে সেটা sp3 চতুস্থলকীয় 109.5 ডিগ্রি, দেখো লেখা আছে এইভাবে, সিগমা প্লাস এলপি যোগফল যদি 4 হয় তা চতুস্থলকীয়, আর সংকরণ হলো sp3, বন্ধন কোণ 109.5 ডিগ্রি, দেখো লেখা আছে এইভাবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ তো করে নাই, এটা বন্ধন গঠন করছে, বন্ধন, এটা একটা বন্ধন, এই বন্ধন যেরকম এটাও সেরকম বন্ধন, পার্থক্য একটাই, শেয়ারকৃত ইলেকট্রন একজন দিছে, ঠিক আছে। এর কারণে দেখো এটা ছেলে এটা মেয়ে যদি হয়, এখানে এটা ছেলে আর এটা মেয়ে, এই মেয়ে বলতেছে আমরা বিয়ে করব, ঠিক আছে, আমি তোমাকে 50,000 টাকা দিলাম, তুমি 50,000 টাকা দিছো, এই 1 লাখ টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান গঠন করে এরা বিয়ে করছে।
আর এখানে কি এইচ প্লাস আসছে, বলতেছে কি আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে 0 টাকা। তখন এই নাইট্রোজেন বলতেছে ঠিক আছে আমার কাছে 1 লাখ টাকাই আছে, আমি 1 লাখ টাকা দিয়েই তোমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে, নিয়ে একসাথে থাকবো। তাহলে এখানে জাস্ট এইটুকুই যে সে আর যত টাকা খরচ হয় একাই দিবে, কিন্তু ওকে বিয়ে করতেই হবে, বিয়ে করবে ওকেই। এইচ প্লাস বলতেছে বিয়ে যে করবো তা আমার কাছে কিন্তু টাকা নাই, ঠিক আছে। তাহলে ও বলছে কি যে বিয়েটা করতে হয় তা আমরা ঠিক আছে আমি পুরো টাকা আমি দিচ্ছি, দিয়ে দুজনে একসাথে থাকি। আর এখানে এ 50,000 দেয়, এ 50 দেয়, এ 50 দেয়, এ 50 দেয়। এটা হলো পার্থক্য। এছাড়া এইচ প্লাস এর জন্য এই প্লাসের জন্য কোনো পার্থক্য থাকে না। হয়েছে? ওকে, তাহলে এখানে দেখো এই যে লোন পেয়ার ইলেকট্রন 0 বলেই এটা চতুস্থলকীয়, লোন পেয়ার ইলেকট্রন নাই বলেই এটা sp এই আকৃতিটা চতুস্থলকীয় হবে। আর বন্ধন কোণটা কি হবে এখন 109.5 হবে। সূত্রের লাইন যদি ভুলে যাও তাহলে তো সমস্যা, যে সিগমা প্লাস এলপি যদি 2 হয়, 2 হলে 180 সরল রৈখিক, এই যদি ভুলে যাও, 3 যদি হয় 120 চতুস্থল এই ত্রিভুজাকার, 4 যদি হয় 109.5 চতুস্থলকীয়, এই যদি ভুলে যাও তাহলে তো সমস্যা। সিগমা ঠিক না, সিগমা বন্ধনের সমতুল্য, ওইটা সিগমা বন্ধনের সমতুল্য, ওইটাই সিগমা ধরা যাবে, কারণ এই বন্ধনের সাথে ওই বন্ধনের এখন আর কোনো ডিফারেন্সই থাকে না, একই রকম বন্ধন, ঠিক আছে। ওটাকে আমরা সিগমা বন্ধন ধরতে পারবো। ওকে, তাহলে H3O+ করি এখন। NH4+ নিয়ে কারো কোনো ঝামেলা আছে? NH4+ এর সংকরণ কি, আকৃতি কি, বন্ধন কোণ কি, এই তিনটা দরকার। NH4+ এর আকৃতি চতুস্থলকীয়, সংকরণ sp3, বন্ধন কোণ 109.5। এবার আসি আমরা H3O+ এর কাছে। H3O+ এ যাওয়ার আগে প্রথমে আগে তুমি পানিরটা পারতে হবে। যদি তুমি H2O-টা পারো তাহলে H3O+ পারবা, এটা যদি পারো তবে H3O+ ও তুমি পারবা। এটা যদি দেখি আমরা, তা এর সাথে একটা H+ গ্রহণ করে ওইখানে গেছে, তাহলে এই H2O-টা আগে আমরা করে ফেলি। 6টা ডিম হবে। কেন 6টা ডিম হবে? কারণ গ্রুপ 16 মৌল, দুইটা এরকম হাইড্রোজেনের সাথে শেয়ার করে। তাহলে সিগমা প্লাস এলপি যদি আমি বসাই, সিগমা বন্ধন কয়টা থাকে? সিগমা বন্ধন 2টা হয়। লোন পেয়ার কয় জোড়া থাকে? 2 জোড়া হয়। তাহলে 2 2 কত আসে? 4। 4 হলেই সেটা কি হয়? sp3 হয়। 4 মানে সেটা sp3। আর sp3 সংকরণে যদি 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, গত ক্লাসে লিখছিলাম যে sp3 সংকরণ প্লাস 2 জোড়া এলপি, 2টা এলপি যদি হয় তার আকৃতি কি? কৌণিক। তার আকৃতি ছিল কি? কৌণিক। তাহলে এটা অবশ্যই একটা কৌণিক। আর প্রতি জোড়া লোন পেয়ার ইলেকট্রনের জন্য বন্ধন কোণ কতটুকু করে মাইনাস করতে হয়? 109.5 থেকে 2.5 2.5 5 ডিগ্রি মাইনাস করে 104.5 হয়। 104.5 আসে। তাহলে এইটা ছিল আমার পানির। এবার যদি এর কাছ থেকে আমি H3O+ চলে যাই, H3O+ যদি চলে যাই, তাহলে একটা H+ আসছে এর কাছে। তো H+ এসে বলতেছে কি আমার কাছে বিয়ে করার মতো 1 লাখ টাকা নাই। তখন এই পানির অণু বলতেছে, পানির অণু যে অক্সিজেন বলতেছে কি বিয়ে যখন করবোই, তোমার সাথে যখন আমার থাকতেই হবে, তা আমি সবটা টাকা দিয়ে তোমার সাথে বিয়ে করব, তোমার টাকা দরকার নাই, ঠিক আছে। এই বউগুলো কি করছে, এর কাছ থেকে 50 নিছে, এ 50 দিছে, দিয়ে বিয়ের অনুষ্ঠান হয়েছে। আর এখানে বিয়ের অনুষ্ঠান করার মতো একার কাছে টাকা নাই, ঠিক আছে, এর কাছে টাকা নাই। তখন বলছে 1 লাখ টাকা দিয়েই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তোমার কোনো খরচ দেওয়া লাগবে না। তাহলে এই যে বন্ধন হয়েছে, এটাও বিয়ে, এটাও বিয়ে, এটাও বিয়ে, তা সবগুলোই বিয়ে, মানে সবগুলো সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন এখন আগে ছিল 2টা, এখন হয়ে গেছে কয়টা? এখন হয়ে গেছে এখন 3টা। এটা এখন একটা সিগমা বন্ধন হয়ে গেছে। তাহলে সিগমা বন্ধন এখন 3টা। লোন পেয়ার ইলেকট্রন এখন 1 জোড়া আছে, তাহলে 3 আর 1 কত? 4। সংকরণে চেঞ্জ হয় নাই, sp3 আছে। কিন্তু sp3 সংকরণে গত ক্লাসে লিখে দিছিলাম যে sp3 সংকরণ প্লাস 1 জোড়া এলপি, এটার আকৃতি কি ছিল? দেখো sp3 সংকরণে যদি 1 জোড়া এলপি থাকে তার আকৃতি ছিল পিরামিড। তাহলে এখন আর কৌণিক না থেকে এটা হয়ে যাবে এখন পিরামিড। এটা হয়ে যাবে এখন কি? পিরামিড। আর 1 জোড়া লোন পেয়ারের জন্য কতটুকু বাদ দিব? 2.5 বাদ দিব এখন। তাহলে এটা 2.5 যদি আমরা বাদ দিই,
তাহলে এটা থাকে হলো 107। এবার দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা, ওকে। তাহলে H3O+ আর NH4+ আমরা শেষ করলাম। দুইটার একটু সামারি লিখে রাখো। এটার বন্ধন কোণ কত? 109.5। এটার বন্ধন কোণ কত? 107। এটার আকৃতি কি? এটার আকৃতি চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। এটার আকৃতি কি? পিরামিড। আর এটার বন্ধন, এটা দুইটারই সংকরণ কি? এটাও sp3, এটাও sp3। শেষ। তাহলে আমাদের পজিটিভ আয়ন যে দুইটা, সেই দুইটা আমরা করে ফেললাম, NH4+ আর H3O+। শেষ। এবার আমরা যদি যাই এখানে এসে SO4, PO4 এগুলো, তা এইগুলোর জন্য আমার কিছু কাজ দরকার। আগে হলো এদের স্ট্রাকচার ঠিক করতে হয়। স্ট্রাকচার আগে, প্রথম কাজ হলো আমার স্ট্রাকচারের কাজ দেয়া। তাহলে এদের সংকরণ বের করতে গেলে আগে স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার তৈরি করতে গেলে রুল একটাই শুধু, যে যদি স্বাভাবিক, এটা 1 নম্বর থাক, যদি স্বাভাবিক অক্সিজেন থাকে, এরকম স্বাভাবিক অক্সিজেন দ্বিবন্ধনে থাকে, দ্বিবন্ধনে থাকবে। আর 2 নম্বর নিয়মটা হলো, যদি এরকম অক্সিজেন থাকে, মানে একটা আয়নযুক্ত অক্সিজেন, নেগেটিভ আয়ন, একক বন্ধনে থাকবে, একক বন্ধনে থাকবে। ঠিক আছে? তাহলে প্রথমে স্ট্রাকচার তৈরি করতে গেলে এই দুইটা জিনিস ফলো করলে আমাদের কাজ শেষ। 2 নম্বর কাজ হলো এটা করার পরে ইলেকট্রন মিল করে দেয়া, গ্রুপ অনুযায়ী। ঠিক আছে? গ্রুপ অনুযায়ী ডিম ঠিক করা, গ্রুপ অনুযায়ী ডিম বসাই দিবা। আর 3 নম্বরে যে তুমি সূত্র বসাবা σ+Lp, তাহলে তোমার সংকরণ পেয়ে যাবো। তাহলে যদি নেগেটিভ আয়নের সংকরণ আমার কাজ করতে হয়, তাহলে 3টা কাজ। প্রথমে স্ট্রাকচার, স্ট্রাকচারের নিয়ম হলো যদি স্বাভাবিক অক্সিজেন থাকে দ্বিবন্ধনে দিব, যদি নেগেটিভ অক্সিজেন থাকে একক বন্ধনে দিব। আর গ্রুপ অনুযায়ী তার বাইরে কয়টা ডিম বসবে সেটা দিয়ে দিব। আর তারপরে আমরা সংকরণের সূত্র বসাবো। তো প্রথমে যদি আমরা SO4 টা দেখি, তাই SO4 এরকম এত ডিটেলস তোমার তো লেখা লাগবে না, একটা দেখানোর জন্য আমি লিখতেছি। এর মধ্যে একটা এস আছে আর অক্সিজেন আছে কয়টা? এরকম 4টা অক্সিজেন। এখানে 2- এই কথার অর্থ কি? যে কোনো দুইটা অক্সিজেন নেগেটিভ, যে কোনো দুইটা অক্সিজেন এখানে কি নেগেটিভ। তাহলে এখন সালফার আমি বসাই। তাহলে দুইটা অক্সিজেন দেখো স্বাভাবিক, এই এই অক্সিজেন গুলো কি রকম থাকবে? যে অক্সিজেন গুলো স্বাভাবিক সেগুলো সবসময় দ্বিবন্ধনে থাকবে, দিয়ে দিলাম দ্বিবন্ধন এই দুইটা। আর যে অক্সিজেন গুলো এরকম নেগেটিভ অক্সিজেন, এরকম নেগেটিভ, সেগুলো একক বন্ধনে। তাহলে এটা একক বন্ধনে, এটা একক বন্ধনে। তো এই হলো আমার স্ট্রাকচার শেষ। স্ট্রাকচারের পর এখন গ্রুপ অনুযায়ী ডিম ঠিক করব। তাহলে ডিম যদি ঠিক করি, সালফারের কয়টা ডিম? গ্রুপ 16 মৌল 6টা ডিম আছে। তাহলে একটা ডিম, দুইটা ডিম, তিনটা ডিম, চারটা ডিম, পাঁচটা ডিম, 6টা ডিম। এর ডিম সবগুলো ঠিকই আছে, এক্সট্রা কিছু করা লাগে না। তাহলে এই কাজও শেষ। এখন কাজ হলো আমার সূত্র বসানো, σ+Lp। এখন আমি গুনে গুনে বসাবো। তাহলে সিগমা বন্ধন একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা জানি যদি এ আর বি এরকম, যদি এ আর বি মানে দুইটা পরমাণু যদি এরকম হয়, এ আর বি হয়, তাদের মধ্যে যদি দুইটা দাগ থাকে, তাহলে একটা সিগমা বন্ধন হয় আর একটা পাই বন্ধন। আমার সূত্র শুধু সিগমা বন্ধন গুলোকে নিতে বলবে। তাহলে এখানে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, ওটা বাদ দেওয়া যাবে। তাহলে এখানে একটা সিগমা, দুইটা, তিনটা, চারটা সিগমা বন্ধন, চারটা। লোন পেয়ার ইলেকট্রন এখানে একটাও নাই, তাহলে 0। তাই যদি হয় তাহলে এটা 4 হয়, 4 মানে টোটাল যোগফল কত আসে? 4, 4 মানে এটা sp3। তাহলে SO4 এর সংকরণ আমরা বের করলাম কত? sp3। এগুলো শুধু সংকরণ জানলেই হবে। ক্লিয়ার হয়েছে? আজকে জটিলায়ন শেষ করতে পারি কি? জটিলায়ন শেষ করার চেষ্টা করব। শেষ হবে, জটিলায়ন শেষ হবে। 2, 3, 4 খুব ছোট, 5 নম্বরে যে জটিলায়নে যে দেরি হবে। ওকে, তাহলে SO4 এরকম হলো। এবার যদি PO4 বের করতে বলি তোমাদের, PO4 3-, তাহলে এখানে একটা ফসফরাস, অক্সিজেন এরকম 4টা। দেখো, একটা পি আর অক্সিজেন একটা, দুইটা, তিনটা, চারটা। 3টা মাইনাস মানে 3টা অক্সিজেন এরকম নেগেটিভ। তাহলে স্ট্রাকচার যদি আমি দিই, এই যে ফসফরাস, একটা অক্সিজেন পজিটিভ আছে, মানে এই চার্জ নাই, যেটা চার্জ থাকবে না সেটা কয় বন্ধনে থাকবে? দ্বিবন্ধনে। আর এরকম একক অক্সিজেন গুলো যেগুলো নেগেটিভ, সেগুলো একক বন্ধনে থাকবে। এই হলো আমার স্ট্রাকচার। এবার দেখি আমি এর ডিম গুলো ঠিক করতে পারি কিনা। এর ডিম আছে কয়টা?
ফসফরাস গ্রুপ 15, তাহলে এর ডিম হবে 5টা। দেখো তো এখানে একটা ডিম, দুইটা ডিম, তিনটা ডিম, চারটা ডিম, 5টা ডিম, এর ডিম সব ঠিকই আছে। তাই যদি হয় তাহলে সিগমা প্লাস এলপি বসো। সিগমা বন্ধন একটা, দুইটা, তিনটা, একটা, চারটা, তাহলে সিগমা বন্ধন 4টা, লোন পেয়ার 0, তার মানে এটা 4ই হয়। 4 যদি হয় তাহলে এটাও sp3 সংকরিত, তাহলে এটাও আমার sp3 আসে। এবার ClO3 এর কাছে যাই। ClO3 ClO3 মাইনাস, তাই যদি হয় তাহলে ক্লোরিন একটা আর অক্সিজেন দুইটা, তিনটা, তাই 3টা অক্সিজেন দিয়ে দিলাম। একটা নেগেটিভ মানে যে কোনো একটা অক্সিজেন নেগেটিভ, তাহলে Cl আমি দিলাম। একটা অক্সিজেন দেখো এরকম, এই যে দুইটা স্বাভাবিক আছে, তাহলে দুইটা অক্সিজেন স্বাভাবিক যদি হয়, এই যে সেই দুইটা, যেগুলো স্বাভাবিক অক্সিজেন সেগুলো দ্বিবন্ধনে থাকবে, আর একটা অক্সিজেন নেগেটিভ মানে সেটাকে আমরা একক বন্ধনে দিব। সোজা করে দিই, এই যে এটা। এবার ডিম গুনে দিই। ক্লোরিন হলো গ্রুপ 17, তাহলে ওর বাইরে 7টা ডিম থাকবে। ওর বাইরে ডিম থাকবে কয়টা? 7টা। একটা কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ডিম আছে, তাহলে এক জোড়া আমার লোন পেয়ার দেওয়া লাগবে। এই হলো 7টা ডিম শেষ। এবার সিগমা প্লাস এলপি বসাও। সিগমা বন্ধনে একটা, দুইটা, তিনটা, লোন পেয়ার এক জোড়া, তাহলে 3 আর 1 4, 4 মানে এটাও sp3, তাহলে এই সংকরণ এটাও কি আছে? sp3 আছে। বাকি আছে NO2 আর NO3 মাইনাস, এগুলো যদি আসে, ঠিক আছে? তাহলে এখন ওইগুলোতে চলে যাই। NO2 NO2 মাইনাস, তাহলে NO2 মাইনাস মানে এই যে নাইট্রোজেন গতকাল দেখাইছিলাম যেটা, ওইটা কি NO2 গ্যাস, আর এটা কিন্তু নাইট্রাইট আয়ন, আলাদা জিনিস। এখানে দুইটা অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেন নেগেটিভ হবে। তাহলে নাইট্রোজেন একটা অক্সিজেন দেখো, এই যে একটা অক্সিজেন যেটা, সেটা স্বাভাবিক অক্সিজেন, দ্বিবন্ধনে থাকবে, আর এই অক্সিজেনটা কি বন্ধনে থাকবে? নেগেটিভে থাকবে। এখন দেখি নাইট্রোজেন গ্রুপ 15 মৌল, বাইরে 5টা ইলেকট্রন, 5টা ডিম আমার ঠিক করতে হবে, তাহলে একটা, দুইটা, তিনটা, এখানে এক জোড়া লোন পেয়ার থাকবে। 5টা ডিম হয়ে গেছে আমার। এখন আমি সূত্র বসাবো, সিগমা প্লাস এলপি। সিগমা বন্ধন একটা, দুইটা, লোন পেয়ার কয় জোড়া? এক জোড়া, তাহলে 2 আর 1 কত আসে? 3, 3 মানে এটা sp2, তাহলে NO2 যেটা, এটার সংকরণ হলো sp2। NO3 তে চলে যাই। NO3 তে যাই। NO3 মাইনাস, তাহলে 3টা অক্সিজেন থাকবে এখানে, একটা অক্সিজেন নেগেটিভ হবে, তাহলে এই নাইট্রোজেন দুইটা অক্সিজেন কিভাবে থাকবে? দুইটা অক্সিজেন স্বাভাবিকভাবে থাকবে দ্বিবন্ধনে, আর একটা অক্সিজেন কি থাকবে? নেগেটিভে থাকবে। এই, তাহলে এর স্ট্রাকচার হয়ে গেছে। এখন 5টা ডিম ঠিক আছে কিনা? একটা ডিম, দুইটা ডিম, তিনটা ডিম, চারটা ডিম, 5টা ডিম ঠিক আছে। তাহলে সিগমা বন্ধন কয়টা এখানে খেয়াল করো, 1, 2, 3টা, সিগমা 3টা, লোন পেয়ার 0, তাই যদি হয় 3, 3 মানে এটাও sp2, তাহলে এটাও কি সংকরিত? sp2 সংকরিত। আয়নের সংকরণ শেষ। আয়নের সংকরণে কারো কোনো ঝামেলা আছে কিনা? পজিটিভ আয়ন দুইটা, আর নেগেটিভ আয়ন আমি কয়েকটা দেখাইলাম, এর মধ্যে বাইরে আসবে না, এগুলোই অনেক হয়ে গেছে, বুঝছা? ওকে, তাহলে আয়নের সংকরণ শেষ। এরপরে জৈব যৌগের সংকরণে চলে যাব আমরা। 3 নাম্বার ছিল আমাদের জৈব যৌগের সংকরণ। জৈব যৌগের সংকরণটা সব থেকে ইজি, যে আমাদের কতগুলো শুধু কার্যকারী মূলক সম্পর্কে ধারণা রাখতে হয়। প্রথমে আমাদের কার্যকারী মূলক যদি COOH থাকে, এই কার্যকারী মূলককে ভেঙে লেখাটা তোমার জানতে হবে, যে COOH কে, সেটাকে তুমি এভাবে লিখতে পারো। এইটুকু যদি না ঠিক করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে না। আর যদি CHO হয়, ওইটার কার্যকারী মূলকের সংকেত যে এইভাবে লেখা যায়, এইটুকু তোমার অন্তত জানতে হবে। তারপরে যদি সায়ানাইড হয়, তো ওই সায়ানাইডকে যে এভাবেও লেখা যায়, এইটুকু তোমার জানতে হবে। আর কি আছে, CONH2 যদি হয়, মূলত কঠিন এইগুলাই, তাহলে এটাকে যে এভাবেও লেখা যায়, এটা তোমার অন্তত জানতে হবে। ঠিক আছে? আর এমনি দ্বিবন্ধন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো তো তোমরা পারবাই, এগুলো তো কোনো সমস্যা নাই। SO3H যদি হয়, তো এগুলো এমনিতেই পারা যায়। SO3H মানে কি? একটা সালফার, 3টা অক্সিজেন, সালফানিক অ্যাসিড, এগুলো তো পারবাই। তো আমরা
প্রথমে একটা অ্যালকিন দিয়ে শুরু করি। অ্যালকিন বা অ্যালকাইন যাই দিই, এরকম একটা আছে। যদি এটার কার্বন গুলো কি সংকরিত বলা হয়, তোমার কাজ কি, জাস্ট হলো বন্ধন গুলো ভেঙে ভেঙে দেখা দিবা। এটা হলো গাঠনিক, এটা CH3, তারপরে CH দ্বিবন্ধন CH2 দিয়ে দিছে। কার্বনের হলো 4টা হাত, কার্বনের যদি 4টা হাত হয়, অবশ্যই এগুলা করলে এনাফ। এগুলা করলে এনাফ মানে মোর দেন এনাফ, এগুলা করলে মোর দেন এনাফ মৃত্তিকা। আগের ক্লাসটাও করে ফেলবা, তাহলে হয়ে যাবে। এখন দেখো এই কার্বনের 4টা করে হাত দেখো, 4টা ডিম ঠিক আছে কিনা, 1টা ডিম, 2টা ডিম, 3টা ডিম, 4টা ডিম ঠিক আছে, 1টা ডিম, 2টা ডিম, 3টা ডিম, 4টা ডিম ঠিক আছে, 1টা ডিম, 2টা ডিম, 3টা ডিম, 4টা ডিম ঠিক আছে। তাহলে প্রত্যেক কার্বনের জৈব যৌগের মধ্যে কার্বনের 4টা করে যে ডিম, সেই ডিমগুলো যদি ঠিক থাকে তাহলে আমার কিছু করার দরকার হবে না। এখন আমি প্রথমটার কাছে আসি, এই কার্বনের কাছে আসি। তাহলে প্রথম কার্বনে সিগমা বন্ধন 1টা 2টা 3টা 4টা। তুমি যদি ইন্ডিভিজুয়াল সূত্র এখন আর বসানোর প্রয়োজন পড়বে না, কারণ সূত্র তোমার মাথার মধ্যে গেঁথে গেছে। তাহলে প্রথম কার্বনে সিগমা বন্ধন হলো তোমার 4টা, লোন পেয়ার ইলেকট্রন এখানে 0, মানে প্রথম কার্বন অবশ্যই sp3। তাহলে এই প্রথম যে কার্বন আমি বুঝে ফেলছি, এটা sp3 সংকরিত। দ্বিতীয় কার্বনে 1টা সিগমা 2টা সিগমা 3টা সিগমা। দেখো এখানে একটা সিগমা একটা পাই, কিন্তু একটা সিগমা একটা সিগমা আর একটা সিগমা। তাহলে দ্বিতীয় কার্বনের সিগমা বন্ধন হলো 3টা, লোন পেয়ার ইলেকট্রন নাই, পাই বন্ধনটা নিব না। তাহলে 3 যদি হয় তাহলে দ্বিতীয় কার্বন অবশ্যই sp2। তাহলে এই কার্বনটা sp2 সংকরিত। তৃতীয় কার্বনের কাছে যদি আমি চলে যাই, তাহলে এখানে 1টা সিগমা 2টা সিগমা 3টা সিগমা। তাহলে তৃতীয় কার্বনের সিগমা বন্ধন 3টা, লোন পেয়ার 0, তার মানে এই তৃতীয় কার্বনও sp2 সংকরিত। তৃতীয় কার্বনও কি sp2। বাম পাশ থেকে sp3 sp2 sp2 অবশ্যই। ওকে, তাহলে ঠিক আছে। এরপরে আমরা এটা হলো, এবার এরকম কিছু দেখি, COOH ইথানোয়িক অ্যাসিডে যদি আমরা চলে যাই, CH3 COOH, এখানে কে কি সংকরিত আছে। তো প্রথমে আমরা ওইটাকে ঠিক করে দিই, এই COOH কে কিভাবে লিখতে হয় দেখো, ওইভাবে লিখতে হবে কিন্তু। এই যে লিখে ফেলছি। এবার দেখি যে 4টা করে হাত ঠিক আছে কিনা। এর দেখো 4টা ডিম ঠিকই আছে, এরও 4টা ডিম ঠিক আছে। আর এইটা আগে করে ফেলি, তারপরে অন্যতে চলে যাব। প্রথম কার্বন যদি আমি হিসাব করি, তাহলে এর সিগমা বন্ধন কয়টা, সিগমা প্লাস এলপি হিসাব করো, 1 2 3 4। তাহলে মানে প্রথমটা অবশ্যই এটা হলো sp3 সংকরিত। এমন জায়গায় লিখছি, দাঁড়াও একটু ভালো করে লিখি। তাহলে এটা হলো sp3 সংকরিত। COOH এর কাছে যদি যাই, তো এখানে দেখো এটা সিগমা বন্ধন কয়টা, 1টা 2টা 3টা। তাহলে এর সিগমা বন্ধন 3টা, লোন পেয়ার নাই, তাহলে এটা হলো sp2 সংকরিত। এটার জন্য সূত্র বসালে সিগমা বন্ধন 3টা, লোন পেয়ার 0, 3 মানে sp2। দ্বিতীয় কার্বন sp2 সংকরিত। এবার এই অক্সিজেনের কাছে আসো, অক্সিজেন গ্রুপ 16, বাইরে 6টা ডিম থাকবে, তো এখানে ডিম আছে 2টা, আমার আরো এক্সট্রা 4টা ডিম দেওয়া লাগবে। তাহলে এর সিগমা বন্ধন কয়টা, এই অক্সিজেনের জন্য যদি সূত্র বসাই, সিগমা বন্ধন 1টা, লোন পেয়ার 2 জোড়া, তাহলে 1 আর 2 3, 3 মানে sp2। তাহলে এই যে দ্বিতীয় অক্সিজেনটা আছে, এই দ্বিতীয় অক্সিজেন এটাও sp2 সংকরিত। এরপরে এই অক্সিজেনের ডিম আছে এখানে দেখো 2টা ডিম, তাহলে এক্সট্রা আমার আরো 4টা ডিম দেওয়া লাগবে, দিয়ে দিলাম আরো 4টা ডিম। তাহলে সিগমা বন্ধন এখানে 1টা 2টা, লোন পেয়ার 2 জোড়া, তাহলে 2 2 4, 4 মানে এটাও sp3। এটা sp2, পরেরটা কিন্তু sp3, এটা কিন্তু sp3 সংকরিত। তাহলে এটা হলো sp3 সংকরিত। তাহলে CH3 COOH এ কয়কে, আটকে গেছে, এ কি বুঝতে পারছো? তবে এতগুলা কিন্তু কখনোই তোমার কাছে আসবে না পরীক্ষার সময়। যদি পরীক্ষাতে আসে কিন্তু এতগুলো আসবে না। পরীক্ষার সময় কি বলবে যে CH3 COOH কার্বন দুইটি কি সংকরিত। তাহলে প্রথম কার্বন sp3, দ্বিতীয় কার্বন sp2। তোমার জাস্ট কোশ্চেন আসবে যে CH3 COOH কার্বন দুইটি কি সংকরিত, কার্বন দুটি কি সংকরিত, কি সংকরিত। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কি, এই যে sp3, তারপরেরটা হলো sp2। এই
আর যদি শুধু ফর্মিক অ্যাসিড দিয়ে দেয় তারা, এই যে ফর্মিক অ্যাসিড যদি আমার কাছে দিয়ে দেয় এটা, তাহলে এখানে তোমার বলবে যে ফর্মিক অ্যাসিডে কার্বন কি সংকরিত, যে ফর্মিক অ্যাসিডে কার্বনটা কি সংকরিত। তাহলে সেক্ষেত্রে এই কার্বনটা, এই যে এই কার্বনটা কি সংকরিত, sp2 সংকরিত। কখনো কিন্তু এত ডিটেলস কখনোই দিবে না। না মেডিকেলে মুনমুন এরা এত কঠিন হয়ে যাবে, এগুলো মেডিকেলে দিবে না। মেডিকেলে দেওয়ার মতো যেগুলা সেগুলো আমরা মোটামুটি করে ফেলছি, আর দিলেও এরকম ছোটটা দিবে, দেখো HCHO এটা দিতে পারে এরকম যে HCHO কার্বন কি সংকরিত, কারণ এগুলো সরাসরি বইয়ের লাইনে আছে, এই যে কার্বনটা কি সংকরিত এটা বইয়ের লাইনেই আছে জৈব যৌগের মধ্যে, সেক্ষেত্রে এটা দিতে পারে, এছাড়া অন্যগুলো দেয় না। তো দেখো আমরা HCHO করার পরিবর্তে CH3CHO করি, তাহলে CH3CHO যদি হয় এখানে C, এখানে H, এখানে H, এই যে CO আর এই H। CHO কে কিভাবে লেখা যায়, তাহলে সিগমা বন্ধন একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এখানে চারটা যোগ মানে এটা প্রথমটা sp3, দ্বিতীয়টা 1 2 3, তাহলে এটা হলো sp2। পরের অক্সিজেনটা কি সংকরিত, দেখো এই যে দুইটা আছে, তাহলে আরো কয়টা ডিম লাগবে, চারটা ডিম লাগবে, তাহলে একটা সিগমা দুইটা পাই, তাহলে এটা হলো sp2। ঠিক আছে, পরীক্ষার সময় যদি আসে তা তো শুধু এইটুকু আসবে, তোমার মেডিকেলে বলো আর ভার্সিটিতে বলো যে HCS তে কার্বন কি সংকরিত, কারণ এটা সরাসরি বইয়ের লাইন, কার্বন কি সংকরিত, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় কার্বনটা কি সংকরিত, sp2 সংকরিত এটা HCHO তে। আর যদি এরকম দুইটা দিয়ে বলে তাহলে কি সংকরিত, প্রথমটা sp3 পরের sp2। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাই CH, এই যে সায়ানাইড নিয়ে করি। সায়ানাইডের কোশ্চেনটা শাস্ত্রে দিছিল একবার যে CH3CN এই যৌগে কার্বন দুইটা কি সংকরিত, প্রথম কার্বন দ্বিতীয় কার্বনের সংকরণ বের করতে বলছিল। প্রথমটা তো না দেখেই করা যায় যেটা sp3, আর দ্বিতীয়টা কিভাবে হবে সেটা আমরা দেখি। CN কে দেখো এইভাবে লেখা যায়, তাহলে প্রথম কার্বন তো হিসাব করাই লাগে না, চারটা বন্ধন আছে, তার মানে প্রথমটা sp3 হবে। পরেরটা দেখো একটা সিগমা দুইটা সিগমা, তাহলে সিগমা বন্ধন দুইটা, পরেরটা মানে শুধু sp সংকরিত, তাহলে অ্যান্সারটা হবে কোনটা এর, sp3sp। আমরা নাইট্রোজেনের সংকরণটা বের করে ফেলি। নাইট্রোজেন গ্রুপ 15 মৌল, বাইরে 5টা ডিম থাকবে, এখানে একটা দুইটা তিনটা ডিম আছে, তাহলে এক্সট্রা এক জোড়া ডিম দিলে হয়ে যায়, তাহলে সিগমা বন্ধন একটা, লোন পেয়ার একটা, তার মানে এই নাইট্রোজেনও sp সংকরিত। এত ডিটেলস আসে নাই, বলছিল কি CH3CN এ কার্বন কি সংকরিত, কার্বন দুটি কি সংকরিত, তাহলে প্রথমটা হলো sp3, দ্বিতীয়টা হলো sp, এই হলো সংকরণ। প্রথমটা sp3, পরেরটা হলো শুধু sp সংকরিত, তাহলে এটাও শেষ, বাকি আছে শুধু এটা, এটা করলে মোটামুটি আমাদের অর্গানিকের সংকরণ শেষ, আর যা দিবে আমরা পারবো। আসি তাহলে মুছে দিই এটা। CONH2, তাহলে একটা যৌগ লিখলাম আমি ইথানামাইড, এটা কিন্তু অ্যাসিডের জাতক অ্যামাইড যৌগ, তাহলে প্রথমটা তো বলাই লাগে না, কারণ প্রথমটা সবাই বুঝতে পারতেছে এটা হলো sp3, আর দ্বিতীয়টা দ্বিবন্ধন, এই যে CONH2 কে কিভাবে লেখা যায়, তাহলে প্রথম কার্বনে 1 2 3 4, এটা কোনো সন্দেহ নাই sp3 হবে, 1 2 3 সন্দেহ নাই এটা sp2 হবে। এই অক্সিজেন যদি হিসাব করি তো এখানে দুইটা ডিম আছে, এক্সট্রা আরো চারটা ডিম আমার দেয়া লাগবে, তাহলে একটা সিগমা দুইটা পাই, তাহলে 1 আর 2 3 মানে এটাও sp2। আর নাইট্রোজেনটা যদি হিসাব করি, নাইট্রোজেনে এখানে একটা দুইটা তিনটা ডিম আছে, লাগবে কয়টা ডিম, 5টা ডিম, তাহলে আরো এক জোড়া ডিম আমার দিতে হবে, তাহলে একটা দুইটা তিনটা আর এক জোড়া লোন পেয়ার, সিগমা প্লাস এলপি যদিও করো, তাহলে সিগমা বন্ধন দেখো তিনটা, লোন পেয়ার এক জোড়া, 4 4 মানে এটা sp3, তাহলে এই নাইট্রোজেনটা হবে এখানে sp3। কাজ শেষ, sp3। বুঝতে পারছো, আর কোনো সমস্যা আছে নাই তো? জৈব যৌগের সংকরণ, যদি বেনজিনের কাছে যাও তা বেনজিনের দেখো কেমন দেখতে, বেনজিনে কার্বন গুলো বেনজিনে প্রত্যেকটা কার্বনই দ্বিবন্ধনে যুক্ত থাকে, তাহলে দ্বিবন্ধনে যুক্ত যে কোনো একটা কার্বনকে তুমি এইভাবে একটু ভেঙে দাও তাহলে হয়ে যায়। তাহলে সিগমা বন্ধন কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে সিগমা প্লাস এলপি যদি বেনজিনের মধ্যে বসাও, সিগমা বন্ধন তিনটা, লোন পেয়ার ইলেকট্রন এখানে নাই, 0 0 মানে 3 3 sp2, তাহলে বেনজিনে প্রত্যেকটা কার্বন sp2 সংগঠিত। বিজোড় ইলেকট্রন থাকলে গত ক্লাসে বলে দিছিলাম না, শুধুমাত্র বিজোড় ইলেকট্রন একটাতে থাকবে, NO2 ছাড়া অন্য কোথাও তুমি বিজোড় ইলেকট্রন খুঁজে পাবা না,
এইটা শুধু অড ইলেকট্রন কম্পাউন্ড একটা, এখানে অক্সিজেন দুইটা এভাবে থাকবে, আর একটা অক্সিজেন এখানে এই যে 5টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা, একটা ইলেকট্রন অড ইলেকট্রন। ওই অড ইলেকট্রনটাকে আমরা এক জোড়া হিসেবে কাউন্ট করবো। এখানে সিগমা বন্ধন 1টা 2টা, তাহলে সিগমা বন্ধন 2টা, এখানে যদিও একটা ইলেকট্রন কিন্তু ওইটাকে আমরা এক ধরে এটা 3 লিখে sp2 করে দিব। এটা ছাড়া কোনো অড ইলেকট্রন কম্পাউন্ড নাই, মনে রাখবা অড ইলেকট্রন কম্পাউন্ড শুধু এটাই। হ্যাঁ এগুলো এত ইজি। অর্গানিকের যে কোনো সংকরণ এখন তুমি দিলেই পারবা, কোনো সমস্যা হবে না। অর্গানিকের যে কোনো সংকরণ, তোমার যে ডিএনএ এর মধ্যেও যদি সংকরণ বের করতে বলে তাও তুমি পারবা। ডিএনএ এর মধ্যে যদি বলো যে এর সংকরণ কি, ওটাও দেখো তুমি এখন গুনে গুনে বলতে পারবা যে এই নাইট্রোজেনের ডিএনএ নাইট্রোজেন এত সংকরিত, ডিএনএ এর মধ্যে এই কার্বনটা এত সংকরিত। ইথার, ইথার দেখবা, ইথার আর দেখানোর কোনো প্রয়োজন পড়বে? তুমি না দেখে বলতে পারো sp3 sp3 sp3। তোমার হিসাবই করা লাগে? হিসাবই করা লাগে না, দেখো তাকালেই বলে দেওয়া যায়। যে শালা দেখলেই চোর, বলে না, দেখলেই মনে হয় যে চোর। তো প্রথমটা তো sp3, 3টা বন্ধন আছে, তো এটা sp3। এই অক্সিজেনের ডিম আছে কয়টা? 2টা, তাহলে আরো কয়টা ডিম দিবা? 4টা ডিম দিবা, তাহলে সিগমা বন্ধন 2টা, লোন পেয়ার 2 জোড়া, তাহলে এই অক্সিজেন হলো sp3। সিগমা বন্ধন কয়টা? অক্সিজেনেরটা দেখো, সিগমা বন্ধন 2টা, লোন পেয়ার 2 জোড়া, এই জন্য sp3 দিচ্ছে। আর এই কার্বন 1টা 2টা 3টা 4টা, sp3। হ্যাঁ, কত ফ্যাক্টরিটা কি জন্য বুঝলাম না, কত ফ্যাক্টরি মানে? কোটা ফ্যাক্টরিটা কি? জটিলায়ন এখনো শুরুই করি নাই, আফসানা, জটিলায়নে আমরা যাব, জটিলায়ন ডিটেলস পড়ে তারপর সংকরণ দেখবো। ওকে, তাহলে আমাদের সংকরণ শেষ, সংকরণ শেষ, জৈব যৌগের সংকরণ শেষ, বাকি আছে জটিলায়নের সংকরণ। জটিলায়ন আগে কি জিনিস, কিভাবে তৈরি হয় সেগুলো শিখে তারপরে জটিলায়নের সংকরণটা একদম শেষে 2 মিনিটে হয়ে যাবে। কোটা ফ্যাক্টরি বুঝলাম না তোমার কথা, কোটা ফ্যাক্টরি মানে বুঝলাম না। কোটা ফ্যাক্টর বলতে কি বুঝাইতে হচ্ছে? আচ্ছা টাইপ 3 তে চলে গেলাম, টাইপ 2 শেষ কিন্তু, টাইপ 3 যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন নির্ণয়। দেখো যোজন ইলেকট্রন নির্ণয় করতে হয় কিভাবে, ধরো তোমার কাছে বললো যে SO4 2 মাইনাসের যোজন ইলেকট্রন, NO3 মাইনাসের যোজন ইলেকট্রন, কিংবা H2O3 2 মাইনাসের যোজন ইলেকট্রন, কিংবা S4O6, এই যে S4O6 এর কতগুলো করে যোজন ইলেকট্রন আছে। যোজন ইলেকট্রন মানে কি আমরা কি জানি, যে বহিস্থ স্তরে, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা। যোজন ইলেকট্রন বলতে আমরা সবাই জানি যে কোন মৌলের সর্ববহিস্থ স্তরের, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যায়, স্তরের ইলেকট্রন সংখ্যাকেই কি বলে? যোজন ইলেকট্রন বলে। সালফার কোন গ্রুপের মৌল সেটা শুধু আমরা হিসাব করলে হয়ে যাবে। সালফার হলো গ্রুপ 16 মৌল, তাহলে যোজন ইলেকট্রনকে সংক্ষেপে লেখে ভি বলে, ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে সালফার যেহেতু গ্রুপ 16 মৌল, এই SO4 এর যদি আমরা ভ্যালেন্স ইলেকট্রন হিসাব করি, একটা সালফারের বাইরে যোজন ইলেকট্রন কয়টা হবে? 6টা। কেন 6টা? কারণ গ্রুপ 16 মৌল, গ্রুপ 16 আবার চেনো তো, OSS3 তে পড়ে, আগেই বলে দিছিলাম যে যে গ্রুপের বাইরে তার বাইরে ঠিক সেই কয়টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। তাহলে এখানে 6টা ভ্যালেন্স ইলেকট্রন আছে সালফারের। অক্সিজেনও দেখো গ্রুপ 16 মৌল, তাহলে এর বাইরেও ভ্যালেন্স ইলেকট্রন হলো কয়টা? 6টা। আর 4টা অক্সিজেনে যেহেতু হয় তাহলে 6 × 4 হবে, তাহলে 6 × 4। আর এই যে একটা 2 মাইনাস আছে, এই 2 মাইনাসটা মানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। কারণ আমাকে বলো যে ইলেকট্রন যদি 2টা গ্রহণ করে, ওই 2টা কোথায় যে যুক্ত হবে? প্রথম স্তরে তো 2টা ছিল, তারপরের স্তরে কয়টা ছিল অক্সিজেনের? এরকম 6টা ছিল। 2টা ইলেকট্রন যদি আসে, 2টা ইলেকট্রন যদি আসে, সে তো আর ভেতরে ঢুকবে না, সে অবশ্যই বাইরের সেলে ঢুকবে। সে অবশ্যই কোথায় ঢুকবে? বাইরের সেলে। তো এই যে 2টা ইলেকট্রন আসছে সেটা এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 4 × 6 = 24, 7 × 6 = 30, 7 × 2 = 32টা। তাহলে SO4 এর ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আসলো? 32টা। বুঝতে পারছো? ওকে, তাহলে SO4 এর ভ্যালেন্স ইলেকট্রন শেষ, এবার আমরা NO3 টা করি। NO3 মাইনাস, NO3 মাইনাসেরটা যদি হিসাব করি, মুছে দিই এটা। নাইট্রোজেন, নাইট্রোজেন হলো গ্রুপ 15 এর মৌল, NO3 এখানে করলাম আমি।
নাইট্রোজেন হলো গ্রুপ 15 এর মৌল, বাইরে 5টা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 5টা, তাহলে 5, একটা অক্সিজেনের বাইরে কয়টা? 6টা, 6 ইন্টু 3, 318, আর একটা মাইনাস মানে সেটা অবশ্যই যুক্ত হবে তার বাইরের শেলে, তাহলে সেটা আমরা যোগ করে দিব, তাহলে 318 আর 5 23, আর এক কত হয় 24, তাহলে NO3 এর ভ্যালেন্স ইলেকট্রন 24টা। এরপরে করে ফেলি S4O6 টা, ওই যে এটা S4O6, এখানে দিই S4O6 2 মাইনাস এটা, তাহলে এটার যদি ভ্যালেন্স ইলেকট্রন আমরা হিসাব করি, সালফারের বাইরে 6টা, 6টা ইন্টু 4, অক্সিজেনের বাইরে 6টা ইন্টু 6, আর 2টা গ্রহণ হয়েছে সেই 2টা দিয়ে দিলে হয়। 4 ছক 24, 6 ছক 36, 24 আর 36 কত হয়? 24 আর 36, তাহলে 36 আর 24, 30, 50, 60, 60 আর 2 62টা, ঠিক আছে? তাহলে 62টা হবে S4O6। আর কি লিখছিলাম যেন? PO4 লিখছিলাম, তাই না? তাহলে PO4 এরটা হিসাব করে ফেলি। PO4, ফসফরাস এখানে আছে, তাহলে 5টা, অক্সিজেন হলো 6টা, 6 ইন্টু 4 ইন্টু 3, এর ভ্যালেন্স ইলেকট্রন হলো 5 4 ছক 24 আর 5 29 আর 3 32, টোটাল 32টা, আর হয়ে গেছে সব, ঠিক আছে? ClO3 যদি বলো যে ক্লোরিনেরটা দেখান, ClO3 মাইনাস, তাহলে ক্লোরিন ভ্যালেন্স ইলেকট্রন হলো 7, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হলো 6, 6 ইন্টু 3 প্লাস 1, 3 6 18, 18 আর 7 25, আর 1 26, ভ্যালেন্স ইলেকট্রন টাইপ শেষ। টাইপ 4, এগুলো বললাম না 2 মিনিট করে সময় লাগবে। এরপরে যাও, ও আচ্ছা, ওই যে অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন, আর হলো এম শেলে কয়টা ইলেকট্রন? অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি, জাস্ট এখানেও আছে অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন। বেজোড় ইলেকট্রন এটা দেখতে হয় কিভাবে বের করে? লেখো, শেষের দিকে হিউন্ডের নীতি প্রয়োগ করতে হয়, শেষের দিকে হুন্ডের ঘর কাটা নীতি প্রয়োগ করতে হয়, ঘর কাটা নীতি প্রয়োগ করে দেখতে হয়। তাহলে কোন অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন কয়টা সেটা আমরা বুঝবো কি করে? শেষের দিক থেকে হুন্ডের নীতি বা ঘর কাটা নীতি প্রয়োগ করব। আমাকে যদি কোশ্চেন করে যে আয়রন 26-এ কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন থাকে, আয়রন 26-এর ইলেকট্রন বিন্যাস আমার ওখানে অপশন থাকবে যে 6টি, অপশন বি তে থাকবে 8টি, অপশন সি তে থাকবে 2টি, অপশন 0, এরকম আছে। তো আমি আয়রন 26-এর ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, তাহলে এখানে 2টা, এখানে 6টা। তো এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন যদি বলে, হ্যাঁ পজিটিভ আয়ন বললে মাইনাস। আচ্ছা তানিশা তোমারটা দেখাই দিচ্ছি, যেমন H3O+ এর কয়টা ইলেকট্রন আছে, কিংবা NH4+ এর কয়টা যোজন ইলেকট্রন আছে, এটা যদি হিসাব করতে বলে তোমাকে, H3O+ এর যদি হয় তাহলে হাইড্রোজেনে কয়টা আছে? 3টা হাইড্রোজেনে, 3টা হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1-এর মৌল, তাহলে 3টা হাইড্রোজেনে 1 ইন্টু 3, মানে প্রত্যেকটাতে একটা করে। আর অক্সিজেনের বাইরে কয়টা আছে? 6টা, আর একটা প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে ওইটা মাইনাস করবা, তাহলে 3 আর 6, এই 3 আর এই 6 যোগ করো, তাহলে 6 আর 3 কত? 9, 9 থেকে একবার দাও, কত আসে? 8টা, ঠিক আছে? এখানে আসে কয়টা? 8টা। 6 আর 3 9 তো হয়, 9 থেকে একবার, অক্সিজেন 6 না, অক্সিজেন তো 4 না, অক্সিজেন গ্রুপ 6, তাহলে 6 আর একটা প্লাস মানে হয়ে গেছে। আর যদি ভেঙে দেখতে চাও ভেঙেও দেখানো যাবে। আর NH4+ এ যদি হয় নাইট্রোজেন গ্রুপ 15 মৌল, বাইরে 5টা, ভ্যালেন্স ইলেকট্রন বের করতেছি, ভ্যালেন্স, এগুলো হলো ভ্যালেন্স ইলেকট্রন। নাইট্রোজেন গ্রুপ 5, তাহলে এখানে দেখো গ্রুপ 5, আর হাইড্রোজেন হলো গ্রুপ 1, তাহলে 1 ইন্টু 4, একটা প্লাস আসে মানে একটা মাইনাস করবা, তাহলে 4 আর 5 কত? 9, 9 থেকে একবার দাও, 8ই আসে। বুঝতে পারছো? তাহলে পজিটিভ আয়ন হলে মাইনাস করে দিবেন। এবার আসো, এটাতে ভ্যালেন্স যদি বলা হয় অযুগ্ম বা জোড় বিজোড় ইলেকট্রন কয়টা, তা তোমরা এখানে দেখে বলবা যে 6ও তো জোড়, এটাও জোড়, তাহলে এটা যদি জোড় হয়, এটাও যদি জোড় হয়, তার মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 0, কিন্তু এই যেই করবা সাথে সাথে তোমার অ্যান্সার ভুল হয়েছে,
কেন ভুল হয়েছে? আমি বলছি কি শেষের দিকে হুন্ডের নীতি ঘর কাটা নীতি প্রয়োগ করবা। শেষের দিকে হুন্ডের ঘর কাটার নীতি প্রয়োগ করে দেখতে হবে যে আমার অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন আছে কিনা। 6 কি আসলে জোড় নাকি বেজোড়, 2 কি আসলে জোড় নাকি বেজোড়, এটা আসলে এভাবে হবে না। কিভাবে দেখতে হবে? আমার এই 3p6 যদি করে দেখো তো এটাতে অযুগ্ম ইলেকট্রন নাই, কারণ কি এটা 6 আছে, তাহলে 3p6 আমার করার দরকার নাই। 3d যদি আমরা করে দেখি, 3d-টা, 3d এর মধ্যে 6টা, তো হুন্ডের নীতি আমার প্রয়োগ করতে বলতে হবে এখানে। হুন্ডের নীতি যদি প্রয়োগ করি তাহলে 6টা ঘরে প্রথম ঘরে একটা একটা একক ইলেকট্রন গুলো একমুখী করে দিতে হবে, এটা দিতে হবে। আর 4s-টা কি হবে? এই যে এটা। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন এবার যদি আমি গুনি, অযুগ্ম ইলেকট্রন যদি আমি গুনে দেখি তা এটা তো যুগ্ম। অযুগ্ম 1টা 2টা 3টা 4টা, তাহলে অযুগ্ম ইলেকট্রন আয়রন 26-এ কয়টা আছে? 4টা আছে। N+O2 এটা তো দেখালাম, ইমতিয়াজ শাহরিয়ার। N+O2 পরে দিছি না, sp2 ওয়ার্ড ইলেকট্রন কম্পাউন্ড, যেটা ওয়ার্ড ইলেকট্রন কম্পাউন্ড, ওই একটা ইলেকট্রনকেই লোন পেয়ার ইলেকট্রন ধরে এক জোড়া ধরেই তুমি হিসাব বসাই দিবা, sp2 আসবে, sp2 আসবে। ওটা তো করে দিলাম। তুমি দেখো নাই, আবার ভিডিও টেনে দেখে নিবা। আচ্ছা, এখানে আসো, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 4টা। এবার যদি এখানে আমি 2+ করি, যে Fe2+ আয়নে কতগুলো অযুগ্ম, বা 3+ করে দিই, যে Fe3+ এ কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকে। তা এখন দেখো অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকবে সেটা এখন যদি আমার বের করতে বলে, এখানে 4 ছিল, একটা অপশন আমি পাস করে দিই, তাহলে 3+ করব। 3+ মানে এর থেকে 3টা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে প্রথমে বের হবে কোথা থেকে? 4s বের হবে, কারণ বাইরের শেল থেকে আগে বের হয়। আর 2টা বের হয়ে গেছে, আর একটা বের হবে এখান থেকে, তাহলে এই 2টা তো 0 হয়ে গেছে, আর একটা 5 মানে একটা বের হয়ে গেছে। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন কয়টা দেখাচ্ছে? 5টা। 3 না 5? 3 না মুনমুন, 5টা। এগুলোর হিসাবটা শেষের দিক থেকে হুন্ডের নীতি প্রয়োগ করতে হবে। শেষের দিকে যদি হুন্ডের নীতি প্রয়োগ করো তাহলে তোমার অ্যান্সার মিলে যাবে। এরপরে আরেকটা উদাহরণ দিই, ক্রোমিয়াম। যদি শুধু ক্রোমিয়াম আছে 24, এর কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আগে করে ফেলবো, যে ক্রোমিয়াম হলো 24, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হলো 4s। এখানে যদি 2 দেই তো এখানে 4, তা আমরা জানি কি এই d4 হয় না, তাহলে এই জায়গাটায় 1 দিয়ে এটা কি করতে হয়? পাস করতে হয়। এটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম বলে। কপার আর ক্রোমিয়াম এই দুটো হলো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তাহলে d5 যেহেতু এখানে 5টাই অযুগ্ম, 1টা 2টা 3টা 4টা 5টা, আর 4 এর যেটা এটা অযুগ্ম, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন যদি আমি অপশন চেঞ্জ করি, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা? এই 5টার একটা 6টা, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো 6টা। ঠিক আছে? তাহলে এবার যদি এর 3+ করতে বলে, তাহলে 3টা ইলেকট্রন এখন বের হয়ে যাবে, তাহলে 4 এর 0 করলাম, আর এখান থেকে আরো 2টা কমাই দিলাম, তাহলে এটা 0 হয়ে গেছে, এটা ফাঁকা এটা ফাঁকা। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়ে যাবে? অযুগ্ম ইলেকট্রন এখন হবে 1টা 2টা 3টা, এখন হবে 3টা। ঠিক আছে? তাহলে অযুগ্ম ইলেকট্রন বের হয়ে গেল। অযুগ্ম ইলেকট্রন বের করলে সবসময় তুমি এই কাজই করবে। এবার আসি যে আয়রন 26-এর এম শেলে কতগুলো ইলেকট্রন থাকে? দেখো এই শেল তোমরা চিনবা কি করে? আমরা যদি এটা লিখি যে প্রথম স্তর, তা প্রথম স্তরটা কোনো, এই যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে প্রথম স্তর, তা প্রথম স্তরে শুধু কে থাকে? 1s থাকে। দ্বিতীয় স্তর যদি আমরা লিখি, দ্বিতীয় স্তরে কে কে থাকে? 2s থাকবে আর 2p থাকে। আর তৃতীয় স্তরে কে কে থাকতে পারে? 3s হয়, 3p হয়, 3d হয়, 3f কিন্তু সম্ভব হয় না। তাহলে তৃতীয় স্তর শুধু 3s 3p আর 3d নিয়ে গঠিত হয়। আর চতুর্থ স্তর যদি আমাকে বলা হয় চতুর্থ স্তর কয়টা থাকতে পারে, তা সেটা হতে পারে 4s হতে পারে, 4p হতে পারে, 4d হতে পারে, আর 4f সম্ভব। 4g তো আর সম্ভব না। তাহলে
তৃতীয় স্তরে কে কে আছে? 3s 3p 3d। চতুর্থ স্তরে 4s 4p 4d 4f। এখন আমরা আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাসটা যদি এখানে করি তাহলে বুঝতে পারবো যে কোন শেলে কয়টা ইলেকট্রন আছে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। তাহলে এখানে 2 দিলে এখানে 6 দিতে হবে। তো দেখো আমার তৃতীয় প্রথম স্তরকে আমরা কি বলি? কে বলি। দ্বিতীয় স্তরকে আমরা বলি এল। তৃতীয় স্তরকে আমরা বলি এম। তা আমার ওইটাই বলছে যে এম শেলে কয়টা ইলেকট্রন আছে। তা এম শেল বলতে কি কি? 3s একটা, 3p একটা, 3d একটা। তাহলে এই যে টোটাল এইটা মিলে আমার এম শেল। এখন দেখো তো এম শেলে কয়টা ইলেকট্রন আছে? 14টা। এম শেলে আছে কয়টা? 14টা। তো এগুলো একটু কি টেকনিক্যাল জিনিস, এগুলো একটু চিন্তা করতে হবে, এইভাবেই চিন্তা করতে হবে যে আসলে আমাকে কি কোশ্চেনটা করছে। তাহলে এই তিনটা মিলে আমার এম শেল। তাহলে 6 আর 2 8 আর 6 14। তাহলে এখানে এম শেলে ইলেকট্রন থাকে কতটি? 14টি। এটা একটা এমসিকিউ কিন্তু এক বছর দিছিল, ঠিক আছে। আর যদি বলা হয় যে আয়রনের যোজ্যত স্তরে কতগুলো ইলেকট্রন আছে, তো এর যোজ্যত স্তর মানে বাইরের স্তর। তা বাইরের স্তর শুধু 4s, এখানে 4p 4d আর 4f। তো এগুলো 0 0 0 আছে। তাহলে আয়রনের সর্ববহিস্থ শেলে কয়টা ইলেকট্রন? এখন দেখো তো, এই যে চতুর্থ শেলে 4s টাই শুধু ইলেকট্রন আছে, এই যে 2টা। আর 4p0 4d0 4f0। তাহলে এর চতুর্থ স্তরে ইলেকট্রন আছে 2টা। তাহলে যদি তোমার এত বড় একটা মৌল দিয়ে বলে যে ওর বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন, তা তুমি জাস্ট ওইটা হলো দিয়ে করবা, ঠিক আছে, 4s টা দিয়ে। তা এটা শুধু ক্রোমিয়াম বাদে আর কপার বাদে বাকি সবগুলো 2টা। ক্রোমিয়ামের একটা থাকবে আর কপারের যোজ্যত স্তরে একটা থাকবে। কারণ কি? যেখানে যদি ক্রোমিয়াম দিয়ে বলতাম আমি যে ক্রোমিয়ামের বহিস্থ শেলে কয়টা ইলেকট্রন থাকে, ক্রোমিয়াম 24-এর। ক্রোমিয়াম 24 দিলে এই জায়গাটা ইলেকট্রন বিন্যাস আমরা কি করতাম? 4s1 3d5 করতাম। তাহলে 4s1 যদি আমরা লিখি, তাহলে এই যে যোজ্যত শেলে কয়টা ইলেকট্রন? একটা। তাহলে ক্রোমিয়াম আর কপার এই 2টা শুধু একটা থাকবে, বাকি সবগুলো 2টা করে থাকবে যোজ্যতা শেলে, ঠিক আছে। আর ক্রোমিয়ামের এম শেলে কয়টা? ক্রোমিয়ামের এম শেলে কয়টা ইলেকট্রন থাকে? এই যে 6 2 8 5 13টা। শুধু ক্রোমিয়ামের 13টা হবে, এখানে 13টা হবে। এটা এটা কি করতে কয় সেকেন্ড সময় লাগবে? আফসানা মিম মরছে, আফসানা মিম হয়ে গেছে। এটা করতে তোমার কতক্ষণ সময় লাগবে? এই কাজটা করতে তোমার কয় সেকেন্ড সময় লাগবে? 5 সেকেন্ড সময় লাগার কথা। এটা কি 5 সেকেন্ড সময় লাগার কথা? এটা করতে একটা এই যে ইলেকট্রন বিন্যাস করতে তোমার কতটুকু সময় লাগবে? তুমি কি এই জিনিস আঁকবা নাকি করছে না? আমি যে একে দেখাইলাম, তুমি কি এরকম করে আঁকবা? তুমি কি আর করছে নাকি এই জিনিস আঁকবা নাকি? আঁকার কোনো দরকার আছে? তুমি চিন্তা করবা যে কয়টা 3 থাকে, 3s 3p 3d। অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন শেষ, টাইপ 4 শেষ, টাইপ 5 প্যারাচুম্বকীয় ডায়াচুম্বকীয়। লেখো প্যারা, ডায়া, ফেরো চুম্বকীয় পদার্থ। এটা আমাদের একটু পরের জিনিসেই আছে, তো আমরা এটা আগে পড়ে নিই। তাহলে টাইপ 5 এ আমরা দেখবো প্রথমে ডায়াচুম্বকীয়, তারপরে আমরা দেখবো প্যারাচুম্বকীয়, তারপরে হলো ফেরোচুম্বকীয়। একটু আগে আমাদের যে কনসেপ্টটা ছিল যে অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন যদি থাকে, তাহলে দেখো ডায়াচুম্বকীয়টা হলো জোড় ইলেকট্রন। যদি জোড় ইলেকট্রন থাকে বহিস্থ শেলে, বহিস্থ শেলেই ছাড়া কখনোই ভেতরের শেলে তোমার থাকে না। তাহলে বহিস্থ স্তরে যদি জোড় ইলেকট্রন থাকে, জোড় সংখ্যক, জোড় সংখ্যক ইলেকট্রন থাকে, যে সকল মৌলের সংখ্যা যদি বলো, যে সকল মৌলের বহিস্থ স্তরে জোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাকে বলে হলো ডায়াচুম্বকীয়। তাহলে ডায়াচুম্বকীয়, এবার এখানে লিখলাম আমরা প্যারাচুম্বকীয়টা পরে লেখা থাকে। বহিস্থ স্তরে যদি বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, এবার এখানে লেখো বহিস্থ স্তরে যদি
বিজোড় বা অযুগ্ম, অযুগ্ম বা বেজোড়, অযুগ্ম বা বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকলে, অযুগ্ম বা বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকলে তাদেরকে বলবো আমরা প্যারাচুম্বকীয় পদার্থ। তাহলে বহিস্থ স্তরে জোড় সংখ্যক ইলেকট্রন আছে কারা? গ্রুপ একের, গ্রুপ একের যাবতীয় পজিটিভ আয়ন, গ্রুপ একের পজিটিভ আয়ন, গ্রুপ দুই এর পজিটিভ আয়ন, গ্রুপ এক ও গ্রুপ দুই, এই গ্রুপ এক আর গ্রুপ দুই এর পজিটিভ আয়ন গুলো, ঠিক আছে, পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন, এগুলোর এক্সাম্পল আমি একটা দেখাই, গ্রুপ এক ও গ্রুপ দুই এর পজিটিভ আয়ন। এক্সাম্পলটা দেখো, যদি বলি আমি সোডিয়াম প্লাস, তাহলে শুধু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আগে করি, 1s2 2s2 2p6 3s1 3s1। তাহলে এখানে এই 2p6 দেখো কিন্তু জোড়, এটা দুইটা করে করে ইলেকট্রন আছে, এরা কিন্তু জোড়। এই 3s1টা দেখো বিজোড় ছিল। তাহলে এই যে 3s1 যখন বিজোড় ছিল তখন সে কিন্তু প্যারাচুম্বকীয়, কারণ কি বেজোড় ইলেকট্রন আছে। কিন্তু যদি আমি Na প্লাস করি তাহলে এই 3s1টা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এটা যদি জিরো হয়ে যায় তাহলে 3s যদি আমার কাছে এখন জিরো থাকে, জিরো থাকে 3s, তাহলে এইটা হয়ে যাচ্ছে কি জোড় সংখ্যক ইলেকট্রন। এই জন্য বলতেছি গ্রুপ এক, গ্রুপ একের পজিটিভ আয়ন। আর গ্রুপ দুই যদি আমি বলি ম্যাগনেসিয়াম, দেখো তাহলে ম্যাগনেসিয়াম আয়ন যদি আমি লিখি এখন ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে শুধু আগে ম্যাগনেসিয়াম করি, 1s2 2s2 2p6 3s2। এমনিতেই শুধু ম্যাগনেসিয়াম কি ছিল? শুধু ম্যাগনেসিয়ামও দেখো জোড় সংখ্যক ছিল, এটাও কিন্তু জোড়। আর ম্যাগনেসিয়াম 2 প্লাস করলেও সেই 3s জিরো হয়ে যাবে, সেটাও জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে গ্রুপ একের আর গ্রুপ দুই, গ্রুপ দুই এমনিতেই ডায়াচুম্বকীয়, আর গ্রুপ একের পজিটিভ করলে সেটা ডায়াচুম্বকীয় হবে। তাহলে ডায়াচুম্বকীয় কারা? যাদের জোড় সংখ্যক ইলেকট্রন থাকে। এবার আসি আমরা ডি ব্লক মৌলের। এক নম্বর হলো গ্রুপ এক আর গ্রুপ দুই। আর গ্রুপ তিনের যদি 3 প্লাস করি তাও তারা কি হবে? ডায়াচুম্বকীয় হবে। তুমি যদি লিখতে চাও গ্রুপ থ্রি, তাহলে গ্রুপ থ্রি এর পজিটিভ আয়ন, গ্রুপ থ্রি মানে গ্রুপ থ্রি এর পজিটিভ আয়ন, যেমন অ্যালুমিনিয়াম প্লাস যদি আমি করি তাহলে ওটা অবশ্যই ডায়াচুম্বকীয় হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস করতে হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস করলে সেটা ডায়াচুম্বকীয় দেখাবে। এবার আসি ডি ব্লক গুলোর ক্ষেত্রে, 2 নম্বরে। ডি ব্লকে যদি কি থাকতে, ডি ব্লক মৌলের ক্ষেত্রে যদি স্ক্যান্ডিয়াম করি 21, তো দেখো 18 পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই, 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হলো 4s 4s2। তো শুরুতেই এখানে দেখো এই যে ডিতে একটা, তাহলে এই ডিতে যে একটা আছে এটা তো বেজোড়, ডিতে একটা আছে এটা তো বেজোড়, তাহলে শুধু স্ক্যান্ডিয়াম যদি আমি বলি তাহলে সেটা অবশ্যই বেজোড় ইলেকট্রন থাকে। যদি স্ক্যান্ডিয়াম 3 প্লাস আমি করি তাহলে এই 4s টা জিরো হয়ে যাবে, আর 3d টাও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে স্ক্যান্ডিয়াম 3 প্লাস হবে এখানে, আর শুধু স্ক্যান্ডিয়াম যদি আসি তা সেটা প্যারাচুম্বকীয়, শুধু স্ক্যান্ডিয়ামটা এখানে আসবে, শুধু স্ক্যান্ডিয়াম কিন্তু প্যারাচুম্বকীয়। কেন প্যারাচুম্বকীয়? এই যে এটাতে দেখো বেজোড় ইলেকট্রন আছে, এটা এক ছিল এক, বুঝতে পারছো এটা? যে শুধু স্ক্যান্ডিয়াম প্যারাচুম্বকীয়, কিন্তু স্ক্যান্ডিয়াম 3 প্লাস করলেই সেটা ডায়াচুম্বকীয়র মধ্যে ঢুকে যাবে। কেন ঢুকে যাচ্ছে? কারণ ওর তো আর তো অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন নাই, ওর জোড় সংখ্যক ইলেকট্রন হয়ে যায়। বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো পরের গুলো আমি দ্রুত লিখে দিতে পারবো। ওকে, তাহলে স্ক্যান্ডিয়াম গেল। এবার যদি আমি লিখি টাইটেনিয়াম, তাহলে শুধু টাইটেনিয়াম যদি লিখি আর টাইটেনিয়াম 4 প্লাস যদি করি, তো স্ক্যান্ডিয়াম 22, টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস জানো তো? টাইটেনিয়াম কিন্তু 22, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22। তাহলে টাইটেনিয়ামের যদি এ করি তাহলে 4s2 3d2, তোমার মনে হবে যে d2, তো d2, হ্যাঁ হ্যাঁ নামাজের ব্রেক পরে, এখনো নামাজ আজানি দেয়নি। তাহলে এখানে ডি2 মানে কি? দুইটাই দেখো এই যে বেজোড়, 4s তো জোড় আছে, তাহলে ডি2 মানে এই যে বেজোড়। তাহলে স্ক্যান্ডিয়াম শুধু যেমন প্যারাচুম্বকীয়, টাইটেনিয়াম শুধু টাইটেনিয়ামটাও এরকম তোমার প্যারাচুম্বকীয়। কিন্তু এখন যদি আমি টাইটেনিয়াম 4 প্লাস করি এখানে, টাইটেনিয়াম 4 প্লাস, তাহলে 4s টাও জিরো হয়ে যাবে, 3d টাও জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে এটা এটা খালি 3p6 থাকে, 3p6 হলো জোড়। তাহলে আমার বোঝা যাচ্ছে যে টাইটেনিয়াম যদি আমি 4 প্লাস করি তা সেটা ডায়াচুম্বকীয় হবে।
টাইটেনিয়াম 4+ কি হবে, ডায়াচুম্বকীয় হবে। এরপরে আমাদের যদি আসি শুধু কপার নিয়ে আলোচনা করে দেখি যে কপার কোনটা ডায়াচুম্বকীয় আর কপার কোনটা প্যারাচুম্বকীয়। কপার একটা দিয়ে দেখি। এখন পর্যন্ত আমি 2 জায়গায় কপার লিখে রাখছি। কপার 29, কপার 29 যদি করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s1 3d10। তাহলে এখানে খেয়াল করো এই যে 4sটা হলো অযুগ্ম আছে, বেজোড়। তাহলে শুধু কপার যদি বলি তাহলে সেটা অবশ্যই প্যারাচুম্বকীয়। তাহলে এটাকে যদি আমার জোড় করতে হয় তাহলে একটা প্লাস করা লাগবে, মানে এইটাকে 0 করে দিতে হবে। তাহলে এটা এখন 0 হয়ে গেছে, এখন এটা দেখো 10, এখানে 10 মানে তো পূর্ণই আছে, 10 মানেই পূর্ণ, 10 মানে কি পূর্ণ। তাহলে দেখা যাচ্ছে শুধু কপার প্লাস যদি করি তাহলে সেটা আমার ডায়াচুম্বকীয়ের মধ্যে পড়বে, আর শুধু কপার যেটা সেটা প্যারাচুম্বকীয়। কিন্তু যদি এখন আমি কপার 2+ করি তাহলে ডি হয়ে যাবে আবার 9, এখানে ডি যদি 9 দিই তাহলে একটা আবার অযুগ্ম দেখা যাবে। তাহলে কপার 2+টাও আবার কি হবে, কপার, সরি এখানে না, কপার 2+টাও আবার এখানে আসবে, প্যারাচুম্বকীয়ের মধ্যে আসবে, কারণ কপার 2+এ একটা অযুগ্ম ইলেকট্রন থাকে। অ্যান্টি ফেরাস চুম্বকীয় এগুলো হলো স্পিন দিয়ে দিয়ে বুঝতে হয়, এগুলো ফিজিক্সে ভালো বুঝবে। এখানে শুধু এইটুকু বুঝো, ওগুলো হলো ওরিয়েন্টেশন ধরে। হয়েছে? এটা বুঝতে পারছো? শুধু কপার যেটা, শুধু কপার প্লাসটা ডায়ার মধ্যে ঢুকবে, আর কপার 2+টা প্যারার মধ্যে ঢুকবে, শুধু কপারটা প্যারার মধ্যে ঢুকবে। এবার যাই জিঙ্কের কাছে। জিঙ্ক দেখো, জিঙ্ক জিঙ্ক হলো 30। তাহলে এই জায়গায় যদি আমি শুরুতে জিঙ্ক লিখি তো জিঙ্ক 30, তো জিঙ্ক 30 মানে কি, কপার 4s2 3d10। তাহলে 4s2 3d10 যদি হয় তাহলে এটা অবশ্যই ডায়াচুম্বকীয় হবে, এটা অবশ্যই ডায়াচুম্বকীয় হবে। জিঙ্ক 2+ও যদি আমি করি তাহলে 4sটা 0 হয়, সেক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ জিঙ্ক আর জিঙ্ক 2+ দুটাই হলো ডায়াচুম্বকীয়ের মধ্যে পড়ে। তাহলে এগুলো সব ডায়াচুম্বকীয়। এছাড়া বাকি যতগুলো ছিল 21 থেকে শুরু করে, স্ক্যান্ডিয়াম 3+ যদি আমি করি, স্ক্যান্ডিয়াম আর টাইটেনিয়াম 4+টা বাদ দিয়ে, এই দুইটা বাদ দিয়ে টাইটেনিয়াম যদি আমি 3+ করি তাও সেটা প্যারাচুম্বকীয়। ভ্যানাডিয়াম যদি আমি শুধু একটা প্লাস বা যাই প্লাস করি না কেন, ভ্যানাডিয়াম 3+ করলেও সেটাও তোমার প্যারাচুম্বকীয়। ক্রোমিয়াম যদি 3+ করো সেটাও প্যারাচুম্বকীয় হবে। ম্যাঙ্গানিজ যদি 2+ করো সেটাও প্যারাচুম্বকীয় হবে। আয়রন যদি আয়রন যদি 2+ করো বা 3+ যদি করো সেটাও প্যারাচুম্বকীয় হবে। এরপরে কোবাল্ট আছে, কোবাল্ট যদি 2+ করো বা 3+ করো, কোবাল্টও তোমার কাছে কি হবে, প্যারাচুম্বকীয় হবে। নিকেল যদি শুধু 2+ করো বা নিকেল 3+ করো সেটাও প্যারাচুম্বকীয় হবে। আর কপার, কপার আর জিঙ্ক তো বলেই দিলাম আগে, এগুলো সব সময় প্যারাচুম্বকীয় দেখাবে। এগুলো সব সময় কেন প্যারাচুম্বকীয় দেখাবে, যে কোনো একটাকে নিয়ে ইলেকট্রন বিন্যাস করে দেখো, ওদের প্রত্যেকের পেছনে অযুগ্ম ইলেকট্রন থাকবেই, ওদের প্রত্যেকের পেছনে অযুগ্ম ইলেকট্রন থাকবে। অযুগ্ম ইলেকট্রন বের করে একটু আগে আমরা শিখছি। এই অযুগ্ম ইলেকট্রন বের করবা কি করে, এর পারমাণবিক সংখ্যাটা তোমার মুখস্থ। ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন হলো 26, আয়রন হলো 26, কোবাল্ট হলো 27, নিকেল হলো 28। এই যে তারপরে দুইটা ইলেকট্রন বের করে দিয়ে দেখবা যে কি ঘটনা ঘটে। ঠিক আছে, সবগুলোই কিন্তু বেজোড়। একমাত্র ডি জোড় পাওয়া যায় কোথায়, এই যে স্ক্যান্ডিয়ামে, টাইটেনিয়াম 4+এ, এগুলোতে ডি মানে 0, এটা D0, এটা D0। আর এটার হলো D10, এটার D10, এটারও D10, এটারও D10। তাহলে জোড় মাত্র D10 আর D0, এছাড়া ডির কিন্তু বাকি সব বেজোড়। এগুলো মুখস্থ করার তো দরকার নাই রে ভাই, এগুলো মুখস্থ করবা কেন, এগুলো এমনিতে বোঝা যাচ্ছে না। এগুলোতে এমনি বোঝা যাচ্ছে যে গ্রুপ 1 মানে কি, গ্রুপ 1 মানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে তারা হলো 2p6 হয়ে যায়, তো এমনিতে তো জোড় হয়ে যাচ্ছে। আর স্ক্যান্ডিয়ামের 3টা বাইরে ছিল, তার 3টাই যদি আমি সরাই দিই তাহলে 2p3p6 থাকে, তো 3p6 তো এমনিতেই জোড় থাকে। তাহলে টাইটেনিয়াম কি 4টা যদি বের করে দিই তাহলে ওটা তো এমনি মনে থাকবে, যে এটা আর মুখস্থ করার কোনো দরকার আছে এই জিনিস, বের করে দেখারও তো দরকার নাই, এমনিতেই তোমার দেখলেই বলে দেওয়ার কথা।
আর দেখো অনেকে ইলেকট্রন বিন্যাস ডিটেলস করতে চাচ্ছ, ইলেকট্রন বিন্যাস ডিটেলস করার জিনিস না। আমার যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করতে বলে, খেয়াল করো, এই যে ধরো আমার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করতে বলছে, আমি আর্গন লিখবো, আর্গন পর্যন্ত 18 পর্যন্ত তো ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, এই হলো এটা আর্গনে, এই যে এটা। এরপরে আমার কি আছে, 3D বাকি আছে আর 4s বাকি আছে, তাহলে 4s to 3D10, এটা কিন্তু হলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। তুমি ডিটেলস ইলেকট্রন বিন্যাস কেন শিখবো? আয়রন যদি আমার 26 বের করতে বলে, 18 পর্যন্ত তো আমার এমনিতেই ঠিকই আছে, আর্গন 18 পর্যন্ত আমার ঠিকই আছে, এখন আমি কি লিখবো, 3D লিখবো আর 4s লিখবো। তাহলে 4s এ কয়টা আছে এখন, 4s এর 2টা আর এখানে 6টা, তাহলে 3D6। এবারে ডিটা একটু ভেঙে যদি আমি দেখি, ডিটা একটু ভেঙে দেখলে কয়টা হয়, 1 2 3 4 5 6, এই যে 4টা অযুগ্ম ইলেকট্রন আছে। বুঝতে পারছো? ইলেকট্রন বিন্যাস আর্গন পর্যন্ত তুমি লিখবে এইভাবে, এর পরেরটা দিবা শুধু, কারণ ওই আর্গন পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাস, আর্গন পর্যন্ত তোমার সেটা নিষ্ক্রিয় গ্যাস, এই যে 1s2 2s2 2p6 কোনো চেঞ্জ আসে না, তারপরে 3s2 3p6, এই যে এই জিনিসটাকেই আমরা লিখতে পারি আর্গন 18, এটাকে আমরা লিখতে পারি আর্গন 18। ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আজানের ব্রেক নাও, আজানের ব্রেক নাও। ওইটাই করি, দেখি 5:30 5:35 সূর্য অস্ত যাবে না। ওকে, তাহলে খেয়াল করো, শর্টকাটে যদি আমরা এটা মনে রাখতে চাই, তার ডায়াকে কি মনে রাখবো, ডি কখন জোড়, ডায়া কখন হয়, D0 আর D10 ছাড়া বাকি সব কিন্তু ডির বেজোড়, একমাত্র D0 হলে, ডি মাত্র 0 আর D10 যদি হয়, এই দুইটা ক্ষেত্রেই জোড়, এছাড়া বাকি সব সময় ডি কিন্তু বেজোড়। খেয়াল করো, তুমি যদি বলো যে D2 বা D4 বা D6 বা D8, এগুলো কি জোড়? এগুলো কিন্তু কখনোই জোড় না। এগুলা কিন্তু কখনোই জোড় ছিল না। দেখো এই D2 মানে কি, দুইটা, D4 মানে কি, দেখো দুইটা মানে এটা বেজোড়, D4 মানে কি, সেটাও বেজোড়, D6 মানে সেটাও বেজোড়, D8 মানে সেটাও বেজোড়। তাহলে একমাত্র D10 এ যে আমরা জোড় পাই আর D0 তে যে আমরা জোড় পাই, না না আমি নামাজ পড়তে যাইনি, নামাজ পড়ে পড়বো। তাহলে এতগুলো যদি তোমার না মনে থাকে, তুমি জাস্ট সিম্পলি D0 আর D10 মনে রাখবা, সেক্ষেত্রে শুধু কপার প্লাস আর জিঙ্ক আর জিঙ্ক 2+, এগুলোতে আমরা সবসময় জোর পাবো, আর টাইটেনিয়াম স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+, আর হলো টাইটেনিয়াম 4+, এইগুলো বাদে ডি ব্লক মৌলের বাকি সবগুলোতে আমরা সবসময় বেজোর পাবো, এই কয়টা বাদ দিয়ে, এই কয়টা যদি আমরা বাদ দিই, বাকি সবগুলোই আমরা বেজোর পাবো। আর ডি কখন বেজোর, ডি একমাত্র বেজোর হলো এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলো বেজোর, তাহলে সেটা D1 থেকে একেবারে D9 পর্যন্ত এরা সবাই বেজোর, D1 থেকে 9 পর্যন্ত সবাই কি, D1 থেকে 9 পর্যন্ত সবাই বেজোড়, সবাই বেজোড়। ঠিক আছে? তাহলে এই কয়টা বাদ দিয়ে বাকি যাই পাবা সেটাকে তুমি সবসময় প্যারাচুম্বকীয় ধরবা। এবার যদি বলা হয় ফেরোচুম্বকীয়, তা ফেরোচুম্বকীয় পদার্থ হলো প্যারাচুম্বকীয় পদার্থের চূড়ান্ত পর্যায়, এখানে সবচেয়ে বেশি সংখ্যক, মানে সর্বোচ্চ বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে এই জায়গাটায় যদি বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে এইটাকে প্যারাচুম্বকীয় পদার্থের চূড়ান্ত পর্যায়ে বলা হচ্ছে ফেরোচুম্বকীয় পদার্থ। এর উদাহরণ হলো 3টা, আয়রন, কোবাল্ট আর নিকেল। এখন যদি কোশ্চেনে আসে
নিচের কোনটি প্যারাচুম্বকীয় পদার্থ, তাহলে আয়রন কোবার নিকেলও কিন্তু এটার মধ্যেই পড়বে, প্যারার মধ্যে পড়বে। আর যদি তোমার কোশ্চেনে আসে নিচের কোনটি ফেরোচুম্বকীয় পদার্থ, সেক্ষেত্রে এই তিনটা হবে, আর এর বাইরে যেটা হবে সেটা না। তাহলে এই তিনটা ফেরোচুম্বকীয় পদার্থ বলা হয়। এরা এতটাই চুম্বক ধর্মী যেটা নিজেদেরই চুম্বকে পরিণত করতে পারে কিছুক্ষণ ধরে রাখলে। তাহলে আয়রন, কোবাল্ট আর নিকেল সর্বশেষ সংখ্যক অযৌগ ইলেকট্রন থাকে। প্যারাচুম্বকীয় পদার্থের চূড়ান্ত পর্যায়কে ফেরোচুম্বকীয় পদার্থ বলা হচ্ছে। তাহলে D1 থেকে 9 পর্যন্ত সবাই হলো বেজোড়, একমাত্র D0 আর D10 হলো জোড়, বাকি সবগুলোই হলো বেজোড়। আর তারা সবাই কি হবে, প্যারাচুম্বকীয়র মধ্যেই পড়বে। আর ফেরোচুম্বকীয় শুধু তিনটা, আয়রন, কোবাল্ট, নিকেল। আর আয়রন, কোবাল্ট, নিকেলকে আমরা প্যারাচুম্বকীয় বলতে পারি। হ্যাঁ, অবস্থানান্তর মৌলগুলো সব প্যারাচুম্বকীয়, অবস্থানান্তর মৌলগুলো সব প্যারাচুম্বকীয়। তাহলে প্যারা গেল, ডায়া গেল, ফেরো গেল, এই টাইপ শেষ। এখন আমরা জটিলায়ন শুরু করতে পারি। জটিলায়ন শুরু, টাইপ 6। জটিলায়নে আমাদের আগে কিছু ডাটা জানতে হবে। ডাটা বলতে কি, যে লিগ্যান্ড কি আর সন্নিবেশ সংখ্যা কি। প্রথমে আমরা আসি লিগ্যান্ড কি জিনিস। জটিলায়ন গঠনকালে ছোট করে লিখে দিই, গঠনকালে যারা লোন পেয়ার ইলেকট্রন দিয়ে বা মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে, তাদেরকে লিগ্যান্ড বলে। আর সন্নিবেশ সংখ্যা কাকে বলে? কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয় সেই সংখ্যাকে সন্নিবেশ সংখ্যা বলে। তো দুইটা চার্ট একটু তৈরি করবো এখানে, এর এই পাশে আসবো না। এই চার্ট মুখস্থ রাখার দরকার নাই, এমনি মনে থাকে। কেন্দ্রীয় ধাতব পরমাণু আর সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা হলো 2, মানে এই দুজনের সন্নিবেশ সংখ্যা 2। শুধু নিকেল, এই তিনজনের সন্নিবেশ সংখ্যা হলো 4। মুখস্থ রাখা লাগবে না, এমনি মনে থাকবে। দেখো, কোবাল্ট 3+, ক্রোমিয়াম 3+, নিকেল 2+, এদের সন্নিবেশ সংখ্যা হলো 6। আর লিখি নাই, এর নিচে কিন্তু আর লিখি নাই। এবার এখানে আর একটা চার্ট তৈরি করো, লিগ্যান্ড, আর এখানে লেখো চার্জ। এ পর্যন্ত লেখা হলে আমাদের যথেষ্ট। এবার আমি উদাহরণে চলে যাই। এই যে
লিগ্যান্ডের ছক তৈরি করলাম আর সন্নিবেশ সংখ্যা ছক, দুইটা ছক কিন্তু আলাদা আলাদা, এর সাথে ওর সম্পর্ক নেই। চার্জ, এবার আসি, খেয়াল করো যে জটিল আয়নটা কিভাবে তৈরি করতে হয়। জটিল আয়নটা নিতে হয় কেন্দ্রীয় ধাতব পরমাণু যে কোনো একটাকে চয়েস করো। তা ধরো তুমি প্রথমে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু চয়েস করলা, সেটা হলো কপার 2+। কোনটাকে চয়েস করলা? কপার 2+। তাহলে কপার 2+কে আমি এখানে নিয়ে আসলাম, কপার। তাহলে এর 2+টাকে এখানে লিখে রাখলাম যে এটা +2। তাহলে এই কপারের সাথে যে কয়টা লিগ্যান্ড যুক্ত হয়, সন্নিবেশ সংখ্যাটা দেখো, কেন্দ্রীয় যে ধাতব পরমাণু, ওই ধাতব পরমাণুর সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয়। তাহলে একে যদি আমি চয়েস করি, এর নিজেকে দিয়ে বলে কি যে আমাকে 4টা বউ দিবা, ঠিক আছে? এ বলে কি আমাকে 4টা বউ দিবা, আমি 4টা বিয়ে করতে পারবো। তাহলে কপার 2+ নিজেই বলে দিচ্ছে আমার 4টা বউ দিতে। তা আমি এখান থেকে যদি NH3 কে চয়েস করি, ওই NH3 এর সাথে কয়টা যুক্ত হয়ে যাবে? 4টা যুক্ত হয়ে যাবে। কেন? কারণ কপার 4টা NH3 গ্রহণ করতে পারে, বা ও নিজেই বলে আমার 4টা বউ দিতে। তাহলে এই 4টা বউ আমি দিয়ে দিলাম NH3। দেওয়ার পরে এই লিগ্যান্ড যুক্ত করে দেওয়ার পরে একটা থার্ড ব্র্যাকেট যদি দিয়ে তুমি আটকে দাও, কেন্দ্রীয় ধাতব পরমাণুটার সাথে লিগ্যান্ড দেওয়ার পরই যদি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দাও, ওইটাই জটিল আয়ন। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকা দেওয়ার পরে এবার আমি চার্জ হিসাব করব। কপার শুরু যখন করছিলাম তখন ছিল +2, আর ওর সাথে দেখো NH3, ওই NH3 এর চার্জ হলো 0। তাহলে 0 × 4, এই যে একটা 4 আছে, তাহলে আলটিমেটলি +2ই থাকে। তার মানে এই যে জটিল আয়নটা চার্জ হলো +2। তাহলে এটাই জটিল আয়ন। কথা হলো ও কয়টা বিয়ে করে, সেই বউগুলোকে দেওয়ার পরেই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলেই সেটা জটিল আয়ন, আর কিছুই না। এবার দেখো আরো দেখাই আমি, যদি এখন আমি চয়েস করি Fe2+ কে, যে Fe2+, এটাকে আমি চয়েস করলাম, তো ও ডিক্লেয়ার দেয় কি যে আমার 6টা বউ দিবা, ও ডিক্লেয়ার দেয় আমাকে 6টা বউ দিতে হবে। তাহলে Fe2+ যদি নেই, Fe2+ এর সাথে 6টা বউ নিলাম, তাহলে এখান থেকে সায়ানাইড কে চয়েস করলাম আমি। তাহলে কয়টা সায়ানাইড কে বিয়ে করতে পারবে সে? একবারে 6টাকে বিয়ে করতে পারবে। তাহলে জটিল আয়ন কি বলছিলাম, যে সন্নিবেশ সংখ্যা যেটা থাকে, অর্থাৎ সেই কয়টা বউ দেওয়ার পরে, লিগ্যান্ড দেওয়ার পরে সেইটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি আটকে দিই, তো ওইটাই জটিল আয়ন। তাহলে আমি শুরু করছিলাম 2+ নিয়ে, Fe2+ নিয়ে, আর একটা সায়ানাইডের চার্জ হলো -1 × 6। তাহলে আলটিমেটলি -6 + 2, তার মানে এখানে -4 থাকে। হয়েছে? এই জিনিস বুঝতে পারছো কিনা? তাহলে জটিল আয়ন বুঝতে গেলে আমার শুধু এইটুকু আগে বুঝতে হয় যে লিগ্যান্ড কি জিনিস। এই যে জিনিসগুলো হলো লিগ্যান্ড, এগুলো হলো সন্নিবেশ, লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে। তো এরা লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে। আর সন্নিবেশ সংখ্যাটা কি জিনিস এখানে? সন্নিবেশ সংখ্যা হলো এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু, এরা কয়টা বিয়ে করবে। সন্নিবেশ সংখ্যা হলো বিয়ের সংখ্যা, মানে কয়টা বিয়ে করতে পারবে, এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু কয়টা বিয়ে করে, ঠিক আছে? এখানে লিখতে পারো যে কয়টা বিয়ে করে, সেটাকেই কয়টা বিয়ে করে সেটা তার সন্নিবেশ সংখ্যা। তাহলে এই যে Ag+, Cu2+, এরা 2টা বিয়ে করতে পারে। Cu2+, Zinc2+, নিকেল, এরা 4টা বিয়ে করতে পারে। Fe2+, Fe3+, কোবাল্ট, ক্রোমিয়াম, নিকেল, এরা 6টা বিয়ে করতে পারে। আর সেই বউগুলা কারা? এই লিগ্যান্ড গুলো হলো বউ, এই লিগ্যান্ড গুলো হলো বউ ছাড়া কিছু না। তাহলে আমি প্রথমে একটা কপার চয়েস করলাম, আবার দেখো সবাই, যে প্রথমে আমি জিঙ্ককে চয়েস করলাম। তাহলে জিঙ্ক নিজেই বলে দিচ্ছে যে আমাকে 4টা বউ দিতে পারবা, এই যে 4 দিয়ে দিচ্ছে, তাহলে 4টা বউ। তাহলে আমি এখানে বউ হিসেবে তার ওএইচ কে চয়েস করলাম, যে জিঙ্কের সাথে ওএইচ এর বিয়ে দিব। তাহলে জিঙ্ক বলছিল কি আমাকে 4টা দিবা, 4টা বউ দিবা, তাহলে ওএইচ দিয়ে দিলাম 4টা। এবার এই যে লিগ্যান্ড যুক্ত করার পরই আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই, তো এটা জটিল আয়ন হয়ে গেছে। এবার যা চার্জ হিসাব করা, জিঙ্ক শুরু করছিলাম আমি কত দিয়ে? জিঙ্ক +2 নিয়ে, তাহলে জিঙ্কের +2, আর একটা ওএইচ এর হলো -1 × 4। তাহলে আলটিমেটলি এখানে +2 - 4, তার মানে -2। তাহলে এটা চার্জ আসে -2। সন্নিবেশ সংখ্যা কত কি হবে, এটা এক ধরনের মুখস্থ জিনিস, বা এটা লেখা থাকলেই তুমি দেখে বলতে পারবে না এটা 4টা সন্নিবেশ সংখ্যা, কারণ যৌগটা দেয়া থাকে। একটু পরে কোশ্চেন কিভাবে আসবে সেটা ভুলে যাও, আমি দেখাবো যে কোশ্চেন কি আসবে সেটা আগে ভুলে যাও। এইটাকে বুঝতে পারছো কিনা? কোশ্চেন কিভাবে আসবে সেটা আমি পরে বলি, আগে এই জিনিস বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এই যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই। তা আমরা আরো কিছু করে দেখাই, খেয়াল করো। এবার আমি ক্রোমিয়ামকে বা কোবাল্টকে নিলাম।
তাহলে কোবাল্টকে নিলাম। তাহলে এই কোবাল্টের সাথে দেখো 6টা লিগ্যান্ড যুক্ত হতে পারবে। তাহলে 6টা লিগ্যান্ড যে কোনো 6টা নিতে পারো। ধরো তুমি কোবাল্টের সাথে পানির বিয়ে দিবা, পানি এই লিগ্যান্ড হিসেবে H2O কে। তো যদি H2O কে বিয়ে দাও তো H2O কয়টা যুক্ত হবে? এর সাথে 6টা যুক্ত হবে। তাহলে লিগ্যান্ড যুক্ত করা মাত্রই, কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ড যুক্ত করা মাত্রই একটা থার্ড ব্র্যাকেট যদি তুমি ক্লোজ করে দাও তো ওইটাই জটিল আয়ন। তাহলে এই কোবাল্টের চার্জ হিসাব করি, কোবাল্ট শুরু করছিলাম +3 নিয়ে, আর একটা পানি হলো 0 × 6, আলটিমেটলি এটা 0ই থাকে। তাহলে +3 + 0 মানে এখানে +3 দাঁড়াবে। ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ড যুক্ত করা মাত্রই থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলেই যেটাই সেটাই জটিল আয়ন। এরপরে আমরা যদি আরো দেখাই, যেমন এখানে তুমি Fe3+ কে দিয়ে দেখাইতে পারি। তো Fe3+ কে নিলাম এখন, Fe3+, তাহলে Fe3+ এর সাথে সায়ানাইড কে দিও। তো এই সায়ানাইড কে নিলাম, এই সায়ানাইড এখন কয়টা যুক্ত হবে? 6টা, কারণ Fe3+ এর সন্নিবেশ সংখ্যা 6। তো থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে Fes ছিল +3 আর একটা সায়ানাইড হলো -1 × 6, তাহলে +3 - 6 মানে -3, তাহলে এখানে -3 আসে। ঠিক আছে? তাহলে এইটাই হলো জটিল আয়ন। এবার খেয়াল করো, এমন কোনো কথা নাই যে একটা লিগ্যান্ড একটা বিয়ে করতে হবে, মানে এক ধরনের বউ নিতে হবে। আমার তো ভিন্ন ভিন্ন বউয়ের স্বাদ নেওয়ার ইচ্ছা থাকতেই পারে, তাই না? তো এই পরমাণুগুলো ঠিক ওইরকম, এরা এমন ইচ্ছা হয় যে যদি মাঝে মধ্যে এমন ইচ্ছা হতে পারে যে ভিন্ন ভিন্ন বউ বিয়ে করতে পারে, কিন্তু বিয়ের সংখ্যাটা সবসময় তাদের লিমিটেড থাকবে, অর্থাৎ 2, 4, 6 হতে পারবে। এই যে সরি, যে যে 6টা আছে এই 6টা ভিন্ন ভিন্ন বউ নিতে পারে, বা 2টা একই বউ নিল, 2টা ভিন্ন বউ নিল, আর 2টা ভিন্ন বউ নিল। তা আমি এখন একটা আয়রনকে চয়েস করলাম, আয়রন ইচ্ছা প্রকাশ করলো যে সে এই যে NH3 2টা নিবে, তো NH3 বউ হিসেবে সে 2টাকে চয়েস নিছে, টোটাল 6টা বিয়ে করবে সে। NH3 2টা নিছে, তার ইচ্ছা হলো এবার যে সায়ানাইড বউকে 2টা নিবে, তা নিল সায়ানাইড কে 2টা। তাহলে 4টা বউ কিন্তু নেওয়া হয়ে গেছে, টোটাল দেখো 6টা বউ দরকার। তাহলে আর 2টা যে বউ দরকার, এই যে C2O4 আছে না, এই যে এটা হলো একজনে 2টার কাজ করে। একটা বউ এমন জিনিস বা এতটা ঝালাই বা এতটাই প্রভাবশালী যে আমাকে যদি একটা বিয়ে করো তো আমি 2টার যা কিছু জানে একজনেই 2টার কাজ করে দিবে। ঠিক আছে? এই C2O4 হলো এরকম একটা জিনিস যে ওইটাই আমি খাইছে। তাহলে একজনে 2টার কাজ করে দিবে, বুঝতে পারছো? যে আমি তোমার একজনেই তোমার 2জনের সমানটাই দিতে পারবো। তাহলে এই যে C2O4 যেটা চার্জ 2, মনে রাখবা যে ও একজনের 2জনের সমানটাই দিতে পারে। তাহলে একা বউ 2জনের সমান দিতে পারবে, সেটাকে দায়দন্তি লিগ্যান্ড বলে। তাহলে এই যে 2জনের সমান, তাহলে এ 4টা বউ বিয়ে করা হয়ে গেছে, তাহলে এ একাই মিলে 2টা সুখ দিয়ে দিবে। তাহলে এটা হলো C2O4। তাহলে এই হলো আমার টোটাল 6টা। বুঝতে পারছে? তাহলে এই যে 2টা বউ, এই 2টা বউ আর এই C2O4 একাই 2টার কাজ করবে। তাহলে এই যে সবগুলো লিগ্যান্ড আমার দেওয়া শেষ। এবার এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। ক্লোজ করলেই আমার এটা চার্জ হিসাব করলেই এটা জটিল আয়ন হবে। তাহলে Fe কাজ শুরু করছিলাম ধরো 3+ নিয়ে, আর NH3 টা হলো 0 × 2 মানে 0, আর সায়ানাইডটা -1 × 2, এই যে -1 × 2, আর C2O4 এরটা একাই -2। তাহলে কত আসে? +3 -2 -2। তাহলে দেখো শুধু -1 দেখায়, এই যে -4, তাহলে আলটিমেটলি এখানে শুধু -1, তাহলে এটা হবে -1। বুঝতে পারছো? এটাই জটিল আয়ন, এটাই জটিল আয়ন যে একা যুক্ত হলে 2টার কাজ করে দিবে, একা যুক্ত হলে 2টার কাজ করে দিবে C2O4। ও একাই যুক্ত করলে আমাকে বিয়ে করলে বলে দিচ্ছে যে আমাকে বিয়ে করলে আমি 2জনের সমানতাই দিতে পারবো। এই জন্য ওইটা মনে রাখবা যে একা নিলে 2টার কাজ করবে, এই জন্য একা দিছি, 2টার কাজ হয়ে গেছে। আরেকটা দিয়ে দেখাই, খেয়াল করো। ধরো আমি নিকেলকে নিলাম, এখন এই নিকেলের সাথে যদি C2O4 কে নিই, তাহলে C2O4 নিকেলের বউ দরকার কিন্তু 6টা, যে নিকেলের বউ দরকার 6টা, কিন্তু C2O4 কে যদি সে বিয়ে করে 3জনের 6টা সমান করে দিতে পারবে। তাহলে এই জায়গাটাই 3 দেওয়া যাবে। তাহলে এটাই কিন্তু লিগ্যান্ড হয়ে গেছে। এখানে 3 দেওয়া মানে কিন্তু 6টা বউ নেওয়া হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, ওই সে এখনো কোশ্চেনে যায় নাই, আমি কোশ্চেনে একটু পরে যাই, আগে জিনিসটা বোঝো তারপরে কোশ্চেনে যাব। কোশ্চেন কি কি হবে এখান থেকে। তাহলে এখানে দেখো এই যে 3টা নিচে মানে 6টার কাজ করা শেষ। তাহলে নিকেল শুরু করছিলাম +2 নিয়ে,
আর এই যে -2 × 3, তাহলে -6 + 2 মানে এখানে -4। তাহলে এই যে আমার জটিলায়নের গঠনটা এভাবে হয়, জটিলায়নটা কিভাবে তৈরি হয়, এভাবে তৈরি হয়। তাহলে লিগ্যান্ড শেষ, সন্নিবেশ সংখ্যা শেষ, আমরা মোটামুটি এগুলো দেখতে পারলাম। এখন আসি এই জটিলায়নের কোশ্চেন কি আসতে পারে বা নামকরণটা কিভাবে হয়। এগুলো একটু ভালো করে লিখে নিই। এই বউগুলো যদি জটিলায়নের মধ্যে থাকে, এদের সুন্দর সুন্দর নাম আছে, ঠিক আছে? এই বউগুলো যদি জটিলায়নের মধ্যে থাকে, তাহলে এদের সুন্দর সুন্দর নাম হয়। যেমন এই NH3 বউ যদি জটিলায়নের মধ্যে থাকে, এর নাম হয় অ্যামিনো। H2 যদি জটিলায়নের মধ্যে থাকে, এর নাম হয় অ্যাকুয়া। NO যদি জটিলায়নের মধ্যে থাকে, এর নাম হয় নাইট্রোসো। CN যদি জটিলায়নের মধ্যে থাকে, এর নাম হয় সায়ানো। OH যদি জটিলায়নের মধ্যে থাকে, এর নাম হয় হাইড্রক্সি, এটার কোনো চেঞ্জ নাই। NO2 যদি জটিলায়নের মধ্যে থাকে, এর নাম হয় নাইট্রো। আর C2O4 যদি জটিলায়নের মধ্যে থাকে, এর নাম হয় অক্সালেটো। অক্সালেটো, যে একাই দুইটার কাজ করে, দাইদন্তি লিগ্যান্ড বলে। মনোদন্তি, দাইদন্তি তোমাদের অতটা ডিটেলস নাই। ওকে, তাহলে আমরা একটা জটিলায়নের নামকরণ করব। দেখো, নামকরণের সময় প্রথমে এসে আমাদের যেটা জানতে হবে যে পজিটিভ আয়ন নো চেঞ্জ নামকরণ। জটিলায়নের নামকরণ করব। জটিলায়নের নামকরণ 1 নম্বরে। নামকরণের দুইটা রুল, যদি পজিটিভ আয়ন হয় নো চেঞ্জ, মানে যা থাকবে তাই বলতে হবে। আর যদি নেগেটিভ আয়ন হয় ধাতুর নামের শেষে এর যুক্ত করে দিবা। জিনিসটা কেমন দেখো, আমরা যেমন যদি সোডিয়াম আর ক্লোরিন লিখি, তা এটাকে কিন্তু আমরা এরকম বলি না যে সোডিয়াম আর সোডিয়াম ক্লোরিন বলি না, এটাকে কিন্তু আমরা সোডিয়াম ক্লোরিন বলি না। এটা না বলে আমরা কি লাগাই দিই, এটার সাথে আইড লাগাই দিই, দিয়ে একসাথে বলি কি ক্লোরাইড। এখানে যেমন আয়নিক যৌগের একটা রুল আছে, আয়নিক যৌগের যেমন একটা রুল আছে, হ্যাঁ দিব দিব। আয়নিক যৌগের যেমন একটা রুল আছে, এই জটিলায়নের একটা রুল আছে, যদি পজিটিভ আয়ন হয় তবে তার কোনো নামে চেঞ্জ করবা না, আর যদি নেগেটিভ আয়ন হয় তাহলে সেটা ধাতুর নামের যেটা থাকবে ওইটার পরে একটা এট লাগাই দিব, দিলে হয়ে যাবে। আমরা একটু দেখি, প্রথমে আসি Fe, এই যে এটা নিয়ে Cu। NH3 কয়টা ছিল, 4টা ছিল, তাহলে এটা ব্র্যাকেট, এই ব্র্যাকেট দেওয়ার পরে এটা হলো +2 ছিল, এটা NH3 0 × 4 ছিল, তার মানে এখানে +2, তাহলে এটা সেই কিন্তু পজিটিভ আয়ন। তাহলে পজিটিভ আয়নের নামের কোনো চেঞ্জ হয় না, তো এটার নামকরণ একটু পরে করব। এবার FeCN6 যদি হয়, FeCN6 এটা, এটার নামটা কি ছিল দেখো, এখানে আয়রনের হিসাব করছিলাম +2, আর সায়ানাইডের হলো কত, -1 × 6, তাহলে টোটাল মিলে কত আসে এখানে -4। আর আরেকটা যদি FeCN6 আমি আরেকটা করি, এখানে FeCN6 সেটাকে আমি কি নিলাম, এবার এটার এফিকে আমি 3 দিয়ে করলাম, +3 দিয়ে -6, তাহলে এই জায়গাটা আসলে এখন -3, তাহলে এই জায়গাটায় আয়রনের জারণ মানটা আমি +2 -6 নিয়ে করছি -4, এখানে -3 মাইনাস নিয়ে করছি। তাহলে এটা পজিটিভ আয়ন, এটার ক্ষেত্রে নামকরণটা কি হবে, নামের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বলতে হবে। এখানে কয়টা অ্যামিনো আছে দেখো তো, 4টে অ্যামিনো, তাহলে এটার নাম হবে টেট্রা অ্যামিনো। টেট্রা অ্যামিনো, টেট্রা অ্যামিনো, এটা কপার, তাহলে টেট্রা অ্যামিনো কপার। কপারের কত যোজন ইউজ করছিলাম মনে আছে না, +2, তাহলে কপারের এখানে 2টা যোজন ইউজ করছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে তুমি রোমান সংখ্যায় 2 দিয়ে দিবা, তাহলে টেট্রা অ্যামিনো কপার 2, এটার নাম কি হবে, টেট্রা অ্যামিনো কপার 2। এবার এখানে আসি, এটার নাম কি হবে, এটা কিন্তু নেগেটিভ আয়ন,
তাহলে নেগেটিভ আয়ন যদি হয় ধাতুর নামের শেষে এট লাগাই দিব। তাহলে এখানে হেক্সা 6টা সায়ানো আছে, তাহলে আমি প্রথমে বললাম যে এটা হলো হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। এবার আয়রন আছে, তা আয়রনকে বলে ফেরাম বলে, তা ওই ফেরামের নামের শেষে এট লাগাই দিব, যেহেতু নেগেটিভ আয়ন না, নেগেটিভ না আয়ন হলে পর তার নামের শেষে এট লাগাই দিব। তাহলে এটা হলো ফেরেট, হেক্সা সায়ানো ফেরেট। এই ফেরেট দেওয়ার পরে আয়রনের কত যোজন ইউজ করছি এখানে? আয়রনের দেখো 2 যোজন ইউজ করছি +2, তাহলে আমি রোমান সংখ্যা এখানে 2 লাগাই দিব। তাহলে এটা হলো হেক্সা সায়ানো ফেরেট 2। এবার এটার যদি নামকরণে আসি আমি, তাহলে এটা হবে হেক্সা সায়ানো, এটাও তো ফেরেট, কারণ এটাও নেগেটিভ আয়ন না, -3, তাহলে এটাও হেক্সা সায়ানো ফেরেট আছে। তো এই ফেরেটের ব্র্যাকেটের মধ্যে আমি কত দিব? এখানে +3 ইউজ করছি, তাহলে এই জায়গাটায় রোমান সংখ্যায় 3 দিয়ে দিব। বুঝতে পারছো কিনা দেখো, কখন 2 আর কখন 3 বোঝা যায় এই দিয়ে, এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে। হয়েছে? বুঝতে পারছো কিনা, নামকরণ গুলো বুঝতে পারছো কিনা? আরেকটা উদাহরণ যদি দেখো, নিকেলের উদাহরণ দেখো, আমরা এটা মুছে দিই। দেখো নিকেল যখন NH3 এর সাথে যুক্ত হচ্ছে, তো নিকেল 6টা বিয়ে করে, নিকেল 6, তাহলে NH নিকেল +2 হচ্ছে, আর NH3 হলো 0 × 6, তাহলে আলটিমেটলি এখানে +2 থাকে। এটা কিন্তু পজিটিভ আয়ন হচ্ছে, তাই এটাকে লিখবো আমরা কি? হেক্সা সায়ানো নিকেল, হেক্সা হেক্সা অ্যামিনো, ওই সরি, হেক্সা অ্যামিনো, হেক্সা অ্যামিনো নিকেল। এই নিকেল দেওয়ার পরে এটার ব্র্যাকেটের মধ্যে আমরা কত দিব? 2 লিখে দিব, যে নিকেলের 2 ইউজ করা হয়েছে। আর যদি এই নিকেলকে এখন আমরা সায়ানাইডের সাথে দিই, খেয়াল করো, এই নিকেলকে যদি আমরা সায়ানাইডের সাথে দিই, তাহলে এই নিকেল হলো +2 আছে, সায়ানাইড হলো -1 × 6, প্লাস দিতে হবে, -1 × 6, তাহলে +2 - 6 মানে -4 থাকে। তাহলে এটা নেগেটিভ আয়ন, যখন নেগেটিভ আয়ন তাহলে এটার নাম হবে কি? হেক্সা সায়ানো, ধাতুর নামের শেষে এট লাগাইতে হবে, তাহলে নিকেলেট, নিকেলেট। আর নিকেলের কত ইউজ করছি? এখানে 2 ইউজ করছি, তাহলে এখানে 2। ঠিক আছে, ক্রোমিয়ামের একটা দেখাই দিব। ওকে, তাহলে ক্রোমিয়ামের একটা দেখো, এই যে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম প্রথমে বিয়ে করলো, ধরো NH3 কে বিয়ে করলো, তাহলে NH3 কয়টা যুক্ত হবে? 6টা। তাহলে ক্রোমিয়ামের +3 নিয়ে শুরু করলাম, এটা 0 × 6 মানে 0, 0 × 6 মানে এখানে +3 থাকে। তাহলে হেক্সা অ্যামিনো, হেক্সা অ্যামিনো ক্রোমিয়াম, অ্যামিনো ক্রোমিয়াম, হেক্সা অ্যামিনো ক্রোমিয়াম কত ইউজ করছি? 3 ইউজ করছি, হেক্সা অ্যামিনো ক্রোমিয়াম। আর এবার যদি ওই NH3 এর জায়গায় আমি সায়ানাইড কে লাগাই দিই, আচ্ছা পানি দেই একটা, হ্যাঁ, তাহলে পানির নামটাও হয়ে যায়, এই যে এটা H2 দিলাম, তাহলে এটার নাম কি হবে? হেক্সা অ্যাকুয়া, হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম। আর এবার সায়ানাইড যদি দাও এখানে, বা ওইচ যদি দাও, ওইচ কয়টা হবে? 6টা, এই যে ওইচ 6টা, তাহলে ক্রোমিয়াম +3 -6, আলটিমেটলি এখানে -3 থাকে। তাহলে এটার নাম কি হবে? যেহেতু নেগেটিভ আয়ন, তাহলে এটার নাম হবে হেক্সা অ্যাকুয়া, হেক্সা অ্যাকুয়া। ক্রোমিয়াম থেকে নামটা কি হয়ে যাবে? ক্রোমিয়াম থেকে নামটা হয়ে যাবে ক্রোমেট, ক্রোমেট। আর ব্র্যাকেটে কত বসাই দিবা? 3 বসাই দিবা। তাহলে নামকরণ নিয়ে তো আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, নামকরণ বুঝলাম আমরা, জটিলায়নের বুঝলাম। এবার আসি জটিল যৌগ নিয়ে যে কাজ করি, জটিল যৌগ। যেমন আমার এই নামগুলো হয়েছে, এই নামগুলো দিয়ে এখন আমরা জটিল যৌগ তৈরি করি। খেয়াল করো,
আমাদের পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন, আয়নিক যৌগ যদি লিখি আমি একটা, যেমন NaCl একটা আয়নিক যৌগ, তা আয়নিক যৌগের প্রথম অংশ পজিটিভ, দ্বিতীয় অংশ নেগেটিভ থাকে। তা এই যে ধাতুটা দেখতে পাচ্ছ বা এই যৌগটা দেখতে পাচ্ছ, এই যৌগটা এটা পজিটিভ আয়ন, তা যদি পজিটিভ হয় এ প্রথমে থাকবে, আর যদি নেগেটিভ হয়, এই যে এটা নেগেটিভ, তাহলে এটার শেষের অংশ থাকবে। তাহলে এখন এইটাকে থেকে আমরা যৌগ তৈরি করি, প্রথমে এইটাকে নিয়ে আসলাম। এটা যেহেতু একটা পজিটিভ আয়ন, ক্রোমিয়াম, তার সাথে কি আসে H2O, এর সাথে 6, এটা একটা পজিটিভ আয়ন, তাহলে পজিটিভ আয়ন এটা +3 আছে। আর একে যদি আমি SO4 এর সাথে দিই, SO4, তা আমাদের যখন ক্লাস 8-এ পড়ছিলাম বা ক্লাস 9-এ যখন তুমি উঠছিলা, তখন স্যার তোমার আয়নিক যৌগ নামকরণ শিখাইছিল, আয়নিক যৌগ কিভাবে তৈরি হয়। এই অ্যালুমিনিয়াম আর অক্সিজেন লিখে বলছিল কি এরটা ওর ঘাড়ে দে, তাহলে অ্যালুমিনিয়ামের 3কে তুমি ওইখানে পাঠাইছিলা, আর অক্সিজেনের যোজনীকে বলছিল এর ঘাড়ে দিতে, এবার এটাকে বলছিল অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এখানে আমরা ওইটাই করি, আমরা SO4 কে এর 2 কে এখানে নিয়ে আসলাম, আর এর 3কে ওর কাছে দিয়ে দিলাম, তাহলে এটা হবে 3। তাহলে এটা হয়েছে জটিল যৌগ। এখন যেটা তৈরি হয়েছে এটা জটিল যৌগ। এই SO4টা একটু কাছাকাছি দিই। কি বলছিল ক্লাস 8-এর ছাড়েরা, যে এর যোজনীকে ওর ঘাড়ে লাগাই দে, দিলাম, অক্সিজেনের যোজনীকে এর ঘাড়ে লাগাই দে, দিলে তো যৌগ হয়ে গেছে। তাহলে এখানেও আমাদের তাই, এখানে +3 ছিল আর এখানে 2- ছিল, তাহলে এরটাকে কার ঘাড়ে দিব, ওর ঘাড়ে দিব, তাহলে এর 3কে আমরা ওর ঘাড়ে পাঠাই দিছি, ওর 2কে এখানে পাঠাই দিছি, তাহলে এটা হলো আমার জটিল যৌগ দাঁড়াইছে। ঠিক আছে, ওকে। তাহলে এটার নামকরণ এখন কি হবে, এটার নাম হবে হেক্সা, আগে দেখো ছিল কি হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম, আর এটা হবে হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম সালফেট, এটা হবে এখন হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম সালফেট। এই দাঁড়াও একটু, নামাজ পড়া যাবে তো এ পর্যন্ত, 5টা 5:30টার সময় না সূর্যাস্ত, এই এখন যদি শেষ করে দিই তাই এই জিনিস নেক্সট দিন আবার প্রথম থেকে শুরু করা লাগবে না আমার, আমি আর 10-15 মিনিট পড়াবো একটু। 5:30টার পরে তোমার যে মাগরিব বেরিয়ে দিবে, আমি 5টা 5-এর মধ্যে শেষ করার চেষ্টা করবো। তাহলে হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম, হেক্সা অ্যাকুয়া কি দাঁড়াচ্ছে, ক্রোমিয়াম, এটা হলো সালফেট, হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম সালফেট, তাহলে জটিল যৌগ হয়ে গেল। এবার দেখো এটা নেগেটিভ আয়ন, তো এটা যদি নেগেটিভ আয়ন হয় এর আগে পজিটিভ ধাতু বসবে, এখানে যদি আমি সোডিয়াম লিখি, তাহলে এই 3 এখানে চলে আসবে, তাহলে এটা এখন হয়ে যাচ্ছে কি হেক্সা, এটা অ্যাকুয়া ছিল না, সরি এটা হাইড্রক্সি, এটা হাইড্রক্সি, হেক্সা হাইড্রক্সি দিস তো, তাহলে হেক্সা হাইড্রক্সি ক্রোমেট ছিল, এখন এটার নাম হবে কি সোডিয়াম হেক্সা হাইড্রক্সি ক্রোমেট, তাহলে এখন এটার নাম হয়ে যাবে, এই 3টা এখানে চলে আসছে, তাহলে নাম হয়ে যাবে সোডিয়াম হেক্সা অ্যাকুয়া, সরি অ্যাকুয়া বলতেছি, হাইড্রক্সি, সোডিয়াম হেক্সা হাইড্রক্সি ক্রোমিয়াম, ক্রোমিয়াম, বুঝতে পারছো কিনা। আর ক্রোমিয়াম দেওয়ার পর পরই ব্র্যাকেটে ক্রোমেট, এটা তো নেগেটিভ ছিল তাই না, ক্রোমেট দেওয়ার পরে ব্র্যাকেটে 3 দিয়ে দিবা, শেষ। বুঝতে পারছো জটিল যৌগের নামটা কিভাবে হয়, কোনটা আগে লিখতে হবে কোনটা পরে লিখতে হবে। দেখো এটা হলো, তুমি কখনো কি সোডিয়াম ক্লোরাইডের নাম যদি তোমাকে লিখতে বলি, তুমি কি বলো, ক্লোরাইড সোডিয়াম লেখো কখনো, ক্লোরাইড সোডিয়াম বলো কখনো, ক্লোরাইড সোডিয়াম কি কখনো লেখো, বাইজিৎ তুমি কখনো ক্লোরাইড সোডিয়াম নাম লিখছো, তাহলে কোন পার্ট আগে লিখতে হয়, আগে পজিটিভ পার্ট লিখতে হয়, তাহলে এইটা যেহেতু পজিটিভ পার্ট সোডিয়াম, তাহলে আগে সোডিয়ামকে দিলাম, আর এটা হেক্সা অ্যাকুয়া, এটা ক্রোমেট, এটা দিলাম। আর এটার ক্ষেত্রে যদি আমরা দিই, তো এটা যেহেতু পজিটিভ জিনিস, তাহলে যদি পজিটিভ জিনিস হয় এর পেছনে যদি তুমি ক্লোরিনকে পাঠাই দাও, তাহলে এই 3 এখানে আসবে, তাহলে এর পজিটিভ পার্ট এটা আগে, অবশ্যই তুমি ক্লোরাইড এটা আগে বলবে না, তাহলে লিখবা কি হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো যে কোনটা আগে লিখতে হবে, সোডিয়াম ক্লোরাইড কে কখনো ক্লোরাইড সোডিয়াম লিখি না, আগে পজিটিভ অংশ পরে নেগেটিভ অংশ, আগে পজিটিভ অংশ পরে নেগেটিভ অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হলো পজিটিভ, তাহলে পজিটিভ অংশ আগে বলতে হবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশ পজিটিভ, তাহলে অবশ্যই এই অংশ আগে বলতে হবে। বি
স্টেটটা কি, এগুলো কি, এটা তো আমি বুঝলাম না। বিস টিস ভিস, এগুলো ভিস আছে, এটা তো জৈব যৌগের জিনিস। আর বিস টিস কি? বাস্ট্রাকের নাম। আচ্ছা, এখন দেখো এই জটিলায়নের আরেকটা জিনিস হলো যেটা খুব কঠিন ভাবে তৈরি হতে পারে। যেমন আমি একটা লিখলাম যে FeCN6, তাহলে এটা আয়রন 2 ইউজ করি আর এটা -6, তাহলে এই জায়গাটায় -4 থাকে। এখন আমি যদি এটার নাম লিখি তাহলে এটার নাম হয় হেক্সা সায়ানো, এটা দেখাই শেষ, আমরা এই নামকরণ শেষ করে দিব এটা দিয়ে। হেক্সা সায়ানো ফেরেট, যেহেতু নেগেটিভ আয়ন এটা হলো ফেরেট আর ব্র্যাকেটে হলো 2, হেক্সা সায়ানো ফেরেট ব্র্যাকেটে 2। এখন এটা যদি জটিল আয়ন হয়, জটিল যৌগ যদি গঠন করি, তো এর আগে সোডিয়ামকে নিয়ে আসলাম বা এর আগে পটাশিয়ামকে নিয়ে আসলাম, পটাশিয়াম নিয়ে আসলাম FeCN6, তা যেহেতু ওইটা নেগেটিভ, তাহলে এই চার, এখানে চারটা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে কোন অংশ আগে বলবা তুমি, কি এইটা আগে বলবো নাকি এইটা? অবশ্যই পজিটিভ অংশ আগে বলবো, তাহলে বলবো কি পটাশিয়াম হেক্সা সায়ানোফেরেট, পটাশিয়াম হেক্সা সায়ানোফেরেট, ব্র্যাকেটে কত দিবা, ব্র্যাকেটে 2 দিয়ে দিবা, পটাশিয়াম হেক্সা সায়ানোফেরেট ব্র্যাকেটে 2। এখন আমার টোটাল দরকার 4, এমন ইচ্ছা না যে আমি চারটা যৌগ দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? চারটা মল দিয়ে রিপ্লেস করতে পারি আমি। কি আমার ইচ্ছা হয়েছে কি এই জায়গাটায় টোটাল মিলে 4 বানানো। তাহলে একটা সোডিয়ামের যোজনী 1, একটা সোডিয়ামের যোজনী 1 দিলাম একটা সোডিয়াম, একটা পটাশিয়ামের যোজনী 1 দিলাম একটা পটাশিয়াম, একটা ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে টোটাল মিলে আমার 4 পূর্ণ হয়ে গেছে। এই সোডিয়ামের +1, পটাশিয়ামের হলো +1, ক্যালসিয়ামের হলো +2, আর ওখানে -4, তাহলে +4 আর -4 মিলে এটা এখন 0 হয়ে গেছে। তাহলে এটাই হলো আমার যৌগ। তা আগে শুধু পটাশিয়াম ছিল, এখন এটাকে আমি কি বলবো, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম হেক্সাসায়ানোফেরেট, ক্যালসিয়াম হেক্সাসায়ানোফেরেট, হেক্সাসায়ানো, এটা হেক্সাসায়ানোফেরেট লেখাই আছে, আর দরকার নেই। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম হেক্সাসায়ানোফেরেট, বুঝতে পারছো? সোডিয়াম ক্যালসিয়াম হেক্সাসায়ানোফেরেট। তাহলে যদি আমরা নামকরণ বুঝি, এখন আসো এখান থেকে কি কি কোশ্চেন আসে। প্রথম কথা, জটিল আয়ন থেকে প্রথম কোশ্চেন যেটা সব থেকে বেশি আসে, সংকেত দেয়া থাকে, সন্নিবেশ সংখ্যা বের করতে বলে। সংকেত দেয়া, সংকেত মানে জটিল আয়নের সংকেতটা লেখা থাকে, কোশ্চেনে সংকেত লেখা থাকে, কোশ্চেনে সংকেত লেখা থাকে। সন্নিবেশ সংখ্যা কত সেটা কোশ্চেন হয়, সন্নিবেশ সংখ্যা হাউ হট, এটা থাকে। তো এই যৌগটা লিখে তোমাকে যদি এখন বলে যে সন্নিবেশ সংখ্যা কত, তোমার কাছে এর থেকে সহজ জিনিস আর আছে বলো তো? এটা লিখে বলবে কি এর সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা কত। এই জিনিস দেখলে কি, দেখো ট্রিস ইথিলিন ডাইসালফাইড। আচ্ছা এর যদি হয় তাহলে আমি কি করে বলবো, এটা দেখো, তাহলে এখানে দেখেই তো বোঝা যায় 6, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত, 6। তো এরকম একটা সংকেত দিয়ে তোমার যদি বলে, আর সন্নিবেশ সংখ্যা সবসময় কোথায় খুঁজবা, লিখে রাখো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ধাতুর যে কয়টা বউ থাকে, ধাতুটা বাদ দিয়ে, মানে ধাতুটা তো বর, বরকে বাদ দিয়ে ধাতুর যে কয়টা বউ থাকে, থার্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ধাতু যে কয়টা বউ থাকে সেটা হলো তার সন্নিবেশ সংখ্যা। তো এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা হলো বর, তো বরের বউ আছে কয়টা, এই যে বউ, বউ আছে 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা 6টা। তো এরকম একাধিক যদি এখন আমি তোমাকে দিই, এখন CuNH3 4
SO4। এর সন্নিবেশ সংখ্যা কত? দেখো তো ডাল ভাত হয়ে গেছে না এই জিনিস? এর থেকে সহজ করছে না আছে? দেখো এর থেকে সহজ করছে না হয়। এটা হলো বর, বরের কয়টা বউ আছে? 4টা, তাহলে সন্নিবেশ সংখ্যা 4। তাহলে প্রথম যে সব থেকে বেশি কোশ্চেনটা আসে এখান থেকে যে সন্নিবেশ সংখ্যা কত, সেটা হলো এটা। থার্ড ব্র্যাকেটের মধ্যে ধাতুটাকে বাদ দিয়ে তুমি সন্নিবেশ সংখ্যা বলে দিতে পারবে। আর এরপরে আরো যদি দেখাই, এটা সন্নিবেশ সংখ্যা কত? হ্যাঁ, মেডিকেলও আসতে পারে, জেরিন মেডিকেলও আসে। আফসানা, তোমার এত শক্তি ছিল, তুমি একাই ডবল কাজ করো, আর তুমি এখন বউই চিনলা না। থার্ড ব্র্যাকেটটা দেখো, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা হলো সেই বর, তাহলে এই বউ, একটা বউ, এই একই বউ 5টা, আরে একটা বউ না। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার দেখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই 5টার একটা 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা হলো 6টা। ঠিক আছে, হ্যাঁ 6টা। তাহলে এটা 6টা। আর এটার নাম কি হবে? দেখো এটা যেহেতু পজিটিভ জিনিস, তাহলে এটা আগে বলতে হবে। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট, এটার নাম পেন্টা অ্যাকুয়া। এটা কিন্তু বলাই পরীক্ষা ছিল। পেন্টা অ্যাকুয়া, এটা নাইট্রোসো, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো। এটা ফেরাস, কারণ আয়রনের এখানে 2 ইউজ করা হচ্ছে, তাহলে এই জন্য ফেরাস বলা যেতে পারে, বা আয়রনও বলা যেতে পারে, আয়রন সালফেট। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস, মানে আসলে 2 ইউজ করা হয়েছে, ফেরাস সালফেট, এটা এর নাম। তাহলে জটিল আয়ন দেখে আমরা মনে হয় সন্নিবেশ সংখ্যা পারবো। এটা বলতো নিকেল, এটা সন্নিবেশ সংখ্যা কত? +2 -4 0 -2। এটা সন্নিবেশ সংখ্যা কত? বউ চেনা শিখতে হবে কিন্তু, কোনটা আফসানা সেটা বুঝে রাখতে হবে যে কার ডবল শক্তি আছে। এই যে শাকিল এখনো বউ চেনে নাই যে কোন বইয়ের ডবল শক্তি ছিল। তাহলে এই যে C2O4 এর হলো ডবল শক্তি, তাহলে 2টা যুক্ত হয়েছে মানে এর 2জনে 4টার কাজ করবে, 2 + 2, আর এরা হলো 2জন, তাহলে এর টোটাল সন্নিবেশ সংখ্যা কিন্তু 6। এর সন্নিবেশ সংখ্যা কত? 6। ঠিক আছে, 6টা ভিন্ন ভিন্ন বউ নিতেই পারে, তোমার যদি ইচ্ছা হয় যে 6টা ভিন্ন ভিন্ন বউ নেওয়ার, কোনো সমস্যা নেই, দাও 6টা ভিন্ন ভিন্ন বউ দিয়ে দাও। এই যে তোমার ইচ্ছা হয়েছে কি আমি ক্রোমিয়ামে 6টা বউ দিব, আমার ইচ্ছা হয়েছে সে একটা NH3 কে নিছে, একটা H2O কে নিছে, একটা NO কে নিছে, একটা CN কে নিছে, একটা OH কে নিছে। কয়টা বউ দিছে? 1টা 2টা 3টা 4টা 5টা, আর একটা NO2 কে নিছে। এই যে 6টা ভিন্ন ভিন্ন বউ নিছে, 6টা বউ নেওয়ার পরপরই ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলে এটা হলো জটিল আয়ন। তাহলে এটা ক্রোমিয়াম +3 নিয়ে শুরু করছি, এটা 0, H2O 0, এটাও 0, সায়ানাইড -1, OH -1, NO2 -1, তাহলে আলটিমেটলি -3 +3 মিলে 0 হয়ে গেছে। তাহলে এটা কিন্তু জটিল যৌগ হয়ে গেছে এখন, এটা এখন জটিল যৌগ হয়ে গেছে। তাহলে এটার নাম কি হবে? এটা যেহেতু সরাসরি যৌগ হয়ে গেছে, তুমি এখান থেকে বলতে পারবা যে মনোনাইট্রো, এটা নাইট্রো, তাহলে মনোনাইট্রো, মনোহাইড্রক্সি, মনোসায়ানো, মনোনাইট্রোসো, মনো অ্যাকুয়া, মনো অ্যামিনো, ক্রোমিয়াম, মনো অ্যাকুয়া, ক্রোমিয়াম, যা আছে তাই বলতে হবে। আর এটা যদি নেগেটিভ হয়ে যেত, তা আমরা একটু নেগেটিভ করে দিই। নেগেটিভ করার জন্য আমার একটু অন্য ক্লোরিন নিয়ে আসো। আচ্ছা, এই যে এইগুলো কিন্তু লিগ্যান্ড, এই যে ফ্লোরিন ক্লোরিন ছিল না, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কিন্তু সব লিগ্যান্ড, এগুলো -1 -1। তাহলে আমি এখানে একটা অন্যতায় নিয়ে আসি, যেটা এটা জায়গাটায় এই যে আমি একটা ক্লোরিন দিয়ে দিলাম। তাহলে এটা চার্জ হিসাব করি, +3 0 0, ক্লোরিন কিন্তু -1, এটা -1, সায়ানাইড -1, OH -1, NO2 -1, তাহলে এটা -4 +3 হয়ে গেছে, তাহলে এই জায়গাটা একটা নেগেটিভ আসবে। এখন এক নেগেটিভ, তাহলে এটার এখন ক্রোমেট বলা লাগবে। মনো, এখান থেকে বলতে পারো অথবা এখান থেকে, মনো অ্যাকুয়া, মনো অ্যামিনো, মনোক্লোরো, মনোসায়ানো, মনোহাইড্রক্সি, মনোনাইট্রো, ক্রোমেট।
ওই পর্যন্ত এখনো যাইতে পারি নাই, কোনটা দুর্বল আর কোনটা সবল এখনো যাইতে পারি নাই। তাহলে আমরা প্রথম জিনিস জটিল সংখ্যা থেকে প্রথম যে কোশ্চেনটা করে সেই কোশ্চেনটা হলো কি, তার সন্নিবেশ সংখ্যা কত। তা সেটা আমাদের পারবো। একটা জটিল সংখ্যার সংকেত দেখে তুমি তো সন্নিবেশ সংখ্যা আশা করি বলতে পারবে। 2 নাম্বার, এর নামকরণ আমরা পারি। এখন জটিল যৌগের নামকরণটা মোটামুটি আমরা পারি। 3 নম্বরে এখন আমরা শিখবো যেটা, সেটা হলো এই সংকরণ, জটিল আয়নের সংকরণটা শিখবো। সংকরণটা, এই সংকরণের মধ্যে দুইটা জিনিস আছে, ঠিক আছে? তা এই যে সংকরণে যাওয়ার আগে আমরা যদি দেখি যে সন্নিবেশ সংখ্যা 2, দেখো যদি হয় তোমার সন্নিবেশ সংখ্যা 2, তাহলে সেখানে সংকরণটা অলওয়েজ এসপি ঘটে, ঠিক আছে? যদি দেখো সন্নিবেশ সংখ্যা 2 তাহলে সেখানে সংকরণটা এসপি ঘটবে। সন্নিবেশ সংখ্যা যদি 6 ঘটে, যদি 6 হয় তবে সেখানে সংকরণটা, আচ্ছা 4টা আগে লিখি, যদি 4 হয়, যদি সন্নিবেশ সংখ্যা 4 হয় তবে সেখানে সংকরণ সংখ্যা কি হতে পারে, sp3 হতে পারে, sp2d হতে পারে, আর dsp2 হতে পারে। এই তিনটার যে কোনো একটা হবে, dsp2 হবে। কখন কোনটা হবে আমরা বলবো একটু পরে। এবার যদি লেখো সন্নিবেশ সংখ্যা 6 হয় তাহলে সেক্ষেত্রে দুইটা ঘটতে পারে, একটা হলো sp3d2 আর একটা হলো d2sp3। এই যে কখনো ডি আগে কখনো ডি পরে, এটা নিয়ে আমরা কাজ করব এখন, খেয়াল করো। তাহলে জটিল সংখ্যা থেকে বা জটিল আয়ন থেকে এখন যে কাজটা, সেটা হলো সন্নিবেশ সংখ্যা 2 নিয়ে যখন আমরা কাজ করি তখন তার সংকরণ আমরা এমনিতে বলতে পারবো। যেমন AgNH3 ব্র্যাকেটে 2 দিলাম, 2 দিয়ে এখানে প্লাস লেখা আছে, কিংবা হতে পারে কি CuNH3 বা CuH2 শুধু প্লাস লেখা আছে। তাহলে এই দুইটার দেখো, এই যে সন্নিবেশ সংখ্যা 2, সন্নিবেশ সংখ্যা 2, তাহলে এদের সংকরণটা কি হবে, এর সংকরণটা কি হবে sp, এটার সংকরণটা কি হবে sp। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো যে এটা সংকরণ sp হবে? তাহলে যেটা 2 সন্নিবেশ সংখ্যা সেটা আমরা সবাই দেখলেই পারবো, এটা দেখলেই পারবো যে সংকরণটা অলওয়েজ sp হবে। আমরা চলে যাব যে 6টা নিয়ে, 6টা হলো ইজি হয়, 6টা ইজি হয়। তাহলে 6টাতে আমরা যাই যে কোনগুলো 6 ছিল, আমি কতগুলো লিখি। যেমন আমরা লিখছিলাম FeCN6 4 মাইনাস, FeCN6 3 মাইনাস, Fe একটু মুছে দিই এটা, আরো কতগুলো লিখি। FeH26 2 প্লাস, FeNH36 2 প্লাস। তাহলে দেখো এখানে যে 6 ইউজ করছি, 6 ইউজ করলে আমাদের হয় কি, সেটা হয় sp2d, ওই sp3d2 বা d2sp3। তো এবার দেখো এদের একটা সক্রিয়, 4টা নিয়ে পরে আলোচনা করি। সক্রিয়তার ক্রম আছে, এদের কি বলে, লেখো সক্রিয়তার ক্রম বা তীব্রতার ক্রম যেটা, সেটা লিগ্যান্ডের সক্রিয়তা ক্রম। লেখো লিগ্যান্ডের সক্রিয়তা, লিগ্যান্ডের সক্রিয়তা, এটাকে বলে স্পেকট্রো কেমিস্ট্রি বলা হয়, তার লেখার দরকার নাই, আমরা এভাবে লিখি লিগ্যান্ডের সক্রিয়তা। প্রথমে যেটা সেটা হলো আয়োডিন, তারপরে সক্রিয়তা হলো ব্রোমিন, তারপরে হলো ক্লোরিন, তারপরে হলো ফ্লোরিন, এরপরে হলো ওইস, এরপরে হলো C2O4, ওই যে যেটা 2 বউ, একজনের 2 বিয়ের কাজ করে। এরপরে হলো H2O, এক লাইনে লিখি নাই তো আবার মনে থাকবে না, I মাইনাস Cl মাইনাস, সরি Br মাইনাস Cl মাইনাস F মাইনাস ওইস মাইনাস C2O4 মাইনাস। 1-2 বার লিখবা দেখবা মুখস্থ হয়ে গেছে।
তোমরা এটা একবার লিখবা, এক দুইবার দেখবা মুখস্থ হয়ে গেছে। C2O4 H2O NH3 NO2 CN। আচ্ছা, এই যে শেষেরটা লিখছি এটা হলো কার্বনিল। এই যে সিওটাকে কি বলে, এটা কিন্তু জিরো। এই সিও এর চার্জটা লেখো জিরো, এটাকে কি বলে, কার্বনিল বলে। এর চার্জ কিন্তু জিরো। সিও কে কি বলা হয়, কার্বনিল বলা হয়, এর চার্জ হলো জিরো। তাহলে সব থেকে শক্তিশালী হলো সিও। মোটামুটি মনে রাখবা যে এই যে NH3 পর্যন্ত এরা হলো শক্তিশালী লিগ্যান্ড, এরা হলো শক্তিশালী বা স্ট্রং, ঠিক আছে। আর এই পর্যন্ত যেগুলো আছে এগুলো সব উইক। উইক গুলো যদি থাকে তাহলে লেখো উইক হলে ডি পরে বসে, এগুলো যদি থাকে তাহলে ডি পরে বসে, এদের ক্ষেত্রে ডি পরে বসে, তাহলে ডি পরে বসবে। আর শক্তিশালী গুলোর ক্ষেত্রে ডি আগে বসে। তাহলে এই যেগুলো আমরা সংকরণ লিখতে চাচ্ছি, দেখো এই যে প্রথম দুইটা, এই প্রথম দুইটা দেখো সিএন, এই যে সিএন মাইনাস খুবই শক্তিশালী। তাহলে যদি 6 সন্নিবেশ সংখ্যা হয়, এটা 6 এটা 6 এটা 6 এটা 6, তাহলে 6 সন্নিবেশ সংখ্যা হলে সেটাতে সংকরণ সম্ভব ছিল আমাদের জন্য কি কি, দুইটা ছিল, একটা হলো DsP2 D2sp3, আর একটা ছিল sp3d2, এই দুইটার যে কোনো একটা হয়। তাহলে যদি শক্তিশালী হয় তাহলে ডিটা আগে বসবে, তাহলে এই দুইটা দেখো শক্তিশালী, তাহলে এই দুইটা সংকরণ আমাদের জন্য হবে কি, D2sp3। এটারও কি হবে, D2sp3 হবে। আর এইটা দেখো উইকের মধ্যে পড়ছে, আবার এটা শক্তিশালী দিচ্ছে। তাহলে এটা দেখো এই যে NH3 এটাও কিন্তু মোটামুটি শক্তিশালী, যদিও একটা ব্যতিক্রম আছে, সেটা আমি একটু পরে বলবো, NH3 একটার ব্যতিক্রম হয়। তাহলে এই জায়গাটায় দেখো যেহেতু এখানে ডি শক্তিশালী, তাই এটা কি হবে, এটা হবে D2sp3। আর এটা দেখো H2O পড়ছে, তাহলে H2O যদি হয়, তো H2O দেখো উইকের মধ্যে, এই পর্যন্ত উইক, তাহলে উইক যদি হয় তার ডি পরে বসবে, তাহলে এটা হবে sp3d2। এটা ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট ক্লাসে এটার আরো কিছু জিনিস দেখাবো। তা আরো একটা দুইটা উদাহরণ দেখো ডি এর, আমি তো লিখলাম একবারে 6 নম্বরের আরো কয়টা জিনিস, এটা লিখে শেষ করে দিই, 6 সন্নিবেশ সংখ্যাটা শেষ করা থাক। তাহলে লেখো এরকম যদি থাকে Cr NH3 6 3+, তোমরা লিখে ফেলো এটা কি কি হবে। Cr হবে, এরপরে FeCN6 তো লিখে ফেলছি একবারে, FeCN6 লিখে ফেলছি, আর একটা কোবাল্ট বাকি আছে, তাহলে CONH3 6, এটা 3+। তাহলে এই যে NH3 সবগুলো দেখো শক্তিশালী, তাই এটা হবে কি D2sp3, এটা কি হবে D2sp3, ঠিক আছে। একটা শুধু ব্যতিক্রম হবে, লেখো নিকেল 2+ এর সাথে NH3 উইক। তাহলে একটা মাত্র আমাদের ব্যতিক্রম, এটা লিখে রাখো ব্যতিক্রম হিসেবে, যদি নিকেলের সাথে আমরা NH3 কে ফেলি তাহলে সেটা উইক ধরবো। অর্থাৎ যদি আমার কাছে এখন নিকেল NH3 এই জায়গাটায় 6 আসে আর 2+ আসে, তবে এইটা সংকরণ আমরা লিখবো sp3d2, শুধু নিকেলের সাথে ওকে। বুঝতে পারছো? শুধু নিকেলের সাথে ওইটাকে কি দিবা, নিকেলের সাথে ওকে পেছনে ফেলাই দিবা, sp3d2 দিবা, নিকেলের সাথে NH3 কে উইক ধরবো, বাকি সবার সাথে সে শক্তিশালী, শুধুমাত্র নিকেলের সাথে ওকে উইক ধরবা। তাহলে নিকেলের সাথে উইক বলে ওইটাকে আমরা শুধু ওইটা ব্যতিক্রম, আর সব ঠিক আছে, নিকেলের সাথে শুধু এটা। তাহলে 6 সন্নিবেশ সংখ্যা নিয়ে আমাদের তো আর কারো ঝামেলা আছে। এখন তোমরা বলো তো এটা কি হবে, 6 সন্নিবেশ সংখ্যা দেখা মাত্রই তুমি এখন পারার কথা, এটা কি হবে?
এই দুটা কি হবে? সিএল দেখতে পাচ্ছ? সিএল কোথায়? এই যে দেখো সিএল এখানে, তা সিএল কিন্তু উইক। আর H2 দেখো এখানে আছে, তা H2 উইক। তা 6 সন্নিবেশ সংখ্যা, তো যদি উইক হয়, তা উইক হলে ডি কে আমরা পরে বসে, তা ডি পরে বসাই দিয়ে এই দুইটাই কি হবে? দুইটাই হবে sp3d2। তাহলে দুটাই sp3d2, দুটাই sp3d2, এটাও কি হবে? sp3d2 হবে, দুটাই sp3d2 হবে। ঠিক আছে? কোনটা? এটা এটা নিকেল, নিকেলের সাথে উইক, নিকেলের সাথে উইক বলছি, নিকেলের সাথে NH3 যদি হয় ওইটাকে সবসময় উইক দিবা। না না, এই যে সিএল 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 তো এখানে না, এই যে দেখো সিএল, এই যে সিএল, সিএল উইকের মধ্যে পড়ে। শাতিল, সিএল উইক উইক। তাহলে সব থেকে শক্তিশালী শুধু তিনটা, এই চারটা মনে রাখবে, এই চারটা শক্তিশালী। অ্যামোনিয়ারটাকে আমরা শুধুমাত্র NH3 এর সাথে দুর্বল ধরবো, বাকি সব জায়গায় ওকে শক্তিশালী ধরবো। আর একটা জায়গায় ওকে কন্ট্রাডিকশনে ফেলবে, যেটা খেয়াল করো, হাজারি স্যারের যদি ঢাকা ভার্সিটির কোশ্চেন আসে, এই যে CuNH3 4, এটা আসলে 4 সন্নিবেশ সংখ্যা। তাহলে 4 সন্নিবেশ সংখ্যা হলো দুইটা হয়, আমরা একটু আগে বলছিলাম 4 সন্নিবেশ সংখ্যা দুইটা হয়, এটা আমরা নেক্সট দিন আর দেখাই দিব আমি। 4 সন্নিবেশ সংখ্যা হলে তিনটা জিনিস হয়, sp3 হতে পারে, sp2d হতে পারে, অথবা dsp2 হতে পারে। এখন এইটা হলো যদি হাজারি স্যারের বই হয়, মানে হাজারি স্যারের বই অনুযায়ী এটা অ্যান্সার হলো, এটা হলো হাজারি স্যারের বই। তাহলে হাজারি স্যারের বই অনুসারে এটার অ্যান্সার হলো sp2d। যদি ঢাকা ভার্সিটির কোশ্চেন আসে, তুমি sp2 দিবা না, তুমি dsp2 দিবা, কারণ একমাত্র হাজারি স্যার ছাড়া এই জিনিস সবাই dsp2 লিখছে। ঠিক আছে? একমাত্র হাজারি স্যার ছাড়া এই জিনিস সবাই dsp2 লিখছে, কারণ NH3টা স্ট্রং ধরা হয়। তাহলে এটা হবে ঢাকা ভার্সিটিতে অ্যান্সার আসলে dsp2। আর তোমাদের যেহেতু বই দেখে দেখে কোশ্চেন করে মেডিকেলে, তোমরা হাজারি স্যারের অ্যান্সার দিয়ে আসবে। হাজারি স্যারের খুব বাজে একটা ব্যাখ্যা দিছে এখানে, যে Cu3+ এর জন্য এটা, এটা আসলে সম্পূর্ণ সে ভুল লিখছে, আমার দৃষ্টিতে সম্পূর্ণ ভুল লিখছে, নেক্সট দিন ব্যাখ্যা করব। এবার দেখো, আর এটা ছাড়া বাকি সব জায়গায় তুমি কোনো সমস্যায় পড়বে না, যে NH3 এটা হলো যদি ঢাকা ভার্সিটিতে আসে তুমি dsp2 লিখবা, আর যদি তোমার ম্যাটে আসে তা তুমি আগে দিবা, sp2d দিবা। ঠিক আছে? ওকে, আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা এই এই চারটা নিয়ে আলোচনা করব। চারের কিন্তু এখনো বাকি আছে, সন্নিবেশ সংখ্যা 4 আর এর আকৃতি নিয়ে। সন্নিবেশ সংখ্যা যদি 4 হয় তা কি কি বললাম? একটা হতে পারে sp2d, একটা হতে পারে dsp2 আর একটা হতে পারে sp3। আর এদের জটিল সংখ্যার আকৃতি, এই যে সংকরণ হলো না, সংকরণের আকৃতি নিয়ে, সংকরণের আকৃতি নিয়ে আমরা নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাসে আকৃতিতে একটুখানি যদি লিখে নিতে পারো, যদি sp সংকরণ হয় সেটা সরলরৈখিক হয়, যদি sp সংকরণ হয় সেটা সরলরৈখিক হয়। আর যদি d2sp2, d2sp3 অথবা sp3d2 হয়, তাহলে সেটার আকৃতি হয় অষ্টতলকীয়। আর যেটা 4 আছে, sp3 হলে সেটা চতুস্তলকীয় হয়। নেক্সট ক্লাসে এগুলো দেখাই দিব কোনটা কি। আর sp3 যদি হয়, আর যদি এরকম হয় dsp2 বা sp2d, এটা হলো সমতলীয় বর্গাকার। এই হলো এদের আকৃতি শেষ। এটা নেক্সট ক্লাসে আমরা আরেকবার একটু দেখবো এই যে আকৃতিগুলো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ছুটি।